আসসালামু আলাইকুম সবাইকে। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং স্পেশাল এমসিকিউ সমাধান ক্লাস করব। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমরা বিভিন্ন বোর্ডে বিগত শিক্ষাবর্ষে যে এমসিকিউগুলো এসেছিল আমরা এইগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর এমসিকিউ সমাধান প্রথম পর্ব আর একটা পর্ব আমরা করব, দুটি পর্ব আমরা করব। তাই তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তোমরা দ্রুত জানো সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। সবাই জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা জানাবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর আমাদের বিগত বোর্ড এক্সামে যে এমসিকিউগুলো এসেছিল আমরা এগুলো সমাধান করব। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে আমরা দুটি পর্ব করব। আসলে প্রথম পর্বে সবগুলো এমসিকিউ কভার করা আসলে সম্ভব না, খুব কষ্টকর। তাই আমি ব্যাংক সমন্বয় বিবরণী এই ক্লাসটি দুটি খণ্ডে বিভক্ত করছি। আমরা প্রথম পর্বে আজকে বেসিক নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা আগামী পর্বেও এই অধ্যায় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় নিয়ে এমসিকিউ রিলেটেড কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সাহা হ্যালো স্যার, হ্যালো সাগর, ওকে। সাহা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তোমরা জানাবে দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তোমরা সবাই দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, একটি ভীতিকর অধ্যায়। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু একটি ভীতিকর অধ্যায়, আমাদের কাছে ভীতিকর অধ্যায়। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীকে খুব ভয় পাই যে এই অধ্যায়টা যে আহামরি খুব কঠিন, এমন কিন্তু না। আমরা যদি এটি বেসিক বুঝতে পারি, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যদি এটি ইউজ করতে পারি, আমার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে খুব ইজি একটা অধ্যায়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দ্রুত জানাবে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, দ্রুত জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। স্বাধীন ওয়ালাইকুম সালাম। সাগর ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব ব্যাংক সমন্বয় বিবরণী। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী অনেকের কাছে কিন্তু একটা ভীতিকর একটা অধ্যায়। আসলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টা কিন্তু ভয় করি। আবার অনেকে আমরা কি করি জানো, আমরা জি স্যার সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার, আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টা স্কিপ করে যাই, অর্থাৎ আমরা সেরে যাই। দেখবো আমরা অনেকেই কিন্তু সেরে যাই। তো তোমরা, আমি আবারও বলবো, তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। এখন আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্যাংক সমন্বয় বিবরণীর ভীতি আজকে আমরা দূর করব। ব্যাংক সমন্বয় বিবরণীর ভীতি আমরা দূর করব। আরিফ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ। নাবিলা ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার সব ঠিক আছে, শুরু করেন ইনশাআল্লাহ। শেখ ওকে। তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, দ্রুত তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে আজকের ক্লাসটি শুরু হয়ে গেছে। কারণ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, তোমরা লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। আমি আজকে সর্বোচ্চ শেয়ার দেখতে চাই, আজকের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার আমি দেখতে চাই। তোমরা সর্বোচ্চ শেয়ার করবো আজকে ইনশাআল্লাহ। তাহলে আমরা দ্রুত এখন ক্লাসে চলে যাব। তাহলে আমরা একটু বেসিক আলোচনা করি যে ব্যাংক সমন্বয় বিবরণী এটির উৎপত্তি কেন, ব্যাংক সমন্বয় বিবরণীর উৎপত্তি কেন, মূলত এটি সৃষ্টি হয়েছে কোথা থেকে। আমি আবারও বলতেছি, আজকে ঠান্ডা মাথায় বুঝবা, একটু আমি তাড়াহুড়া করবো না, একটু আমাকে সময় দিবা। আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আসলে এই অধ্যায়টা বোঝানোর চেষ্টা করবো। আমি আবারও বলছি, তোমরা 50 জন ক্লাসে জয়েন হয়েছো। আমি আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখবা এবং উপকৃত হবা। এতটুকু আমি বলতে পারি, আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবা। সুবর্ণা মওলা ওয়ালাইকুম সালাম। তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণী। তো ওকে, আমি আর কথা বাড়াবো না, আমরা আজকে ক্লাসে চলে যাই। আর তোমরা জানাবে কে কোথা থেকে জয়েন করছো, তোমরা দ্রুত জানাবে কে কোথা থেকে জয়েন করছো। তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাব। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পূর্বে আমরা একটু বেসিক আলোচনা করব যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীর উৎপত্তি কোথা থেকে, আমরা কেন করি এগুলো। ধরো তুমি একটি প্রতিষ্ঠানের মালিক, তোমার প্রতিষ্ঠানে তোমার যে নগদ টাকা আছে, তোমার যে নগদ টাকাটা আছে, এই নগদ টাকা তুমি দুই জায়গায় রাখো। এক তোমার ক্যাশ বাক্সে, আর একটা হচ্ছে তোমার স্থানীয় কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে আমি কিন্তু বেসিক থেকে শুরু করতেছি। তাহলে আমি আবারও বলতেছি যে ধরো তুমি একটি প্রতিষ্ঠানের মালিক বা তুমি একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। তুমি তোমার প্রতিষ্ঠানের যে নগদ অর্থ আছে, এই নগদ অর্থ দুই জায়গায় সংরক্ষণ করো বা দুই জায়গায় রাখো। এক তোমার প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে, দুই স্থানীয় কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে। অর্থাৎ প্রতিষ্ঠান মূলত কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খোলে। আমরা যদি ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্য করি, ব্যাংকে কিন্তু 3 ধরনের অ্যাকাউন্ট আমরা দেখতে পাই: সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট। তুমি যদি ব্যবসায়ী হয়ে থাকো তাহলে তুমি প্রতিষ্ঠানের নামে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলবা।
তাহলে ওকে, তাহলে আমরা প্রতিষ্ঠানের নগদ অর্থ আমার ক্যাশ বাক্সে এবং স্থানীয় একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমি ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষণ করি। ক্লিয়ার? ধরো তুমি তোমার স্থানীয় একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো, ধরো এই যে এটি তোমার হচ্ছে একটি অ্যাকাউন্ট, এটি তোমার একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে তুমি 1,00,000 টাকা জমা রেখে তুমি স্থানীয় একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো। এখন এই যে অ্যাকাউন্ট তোমার যে খোলা স্থানীয় ব্যাংকে, এই অ্যাকাউন্ট সংক্রান্ত অর্থাৎ ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো এরপর থেকে সংগঠিত হবে, এই লেনদেনগুলো দুইটা বহি লিপিবদ্ধ করে। দেখো আমি লিখে দিচ্ছি এখানে যে ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে তার নগদান বহিতে। তার মানে আমি যে স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, ধরো এটা আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হবে, এই লেনদেনগুলোর ফলে আমরা দুইটা পক্ষ অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত পক্ষ আছে দুইটি, প্রতিষ্ঠান ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে প্রতিষ্ঠান একটি পক্ষ, আর ব্যাংক তোমার অ্যাকাউন্টটা সংরক্ষণ করতেছে ব্যাংক একটি পক্ষ। তাইলে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হয়, এই লেনদেনটা দুইটা পক্ষের জন্য কিন্তু লেনদেন, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য এটি লেনদেন, ব্যাংকের জন্য এটি লেনদেন। ক্লিয়ার? তাহলে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হয়, প্রতিষ্ঠান কি করে? ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদান বইয়ে ব্যাংক কলামে লিপিবদ্ধ করে। আমরা সবাই কিন্তু নগদান বই করছি, যারা এসএসসি লেভেল থেকে তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে আসো বা যারা এসএসসি লেভেলে তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে নতুন ভর্তি হয়েছো, তোমরা সবাই কিন্তু নগদান বই করছো। নগদান বইয়ে আমরা কি করি? আমরা নগদান বইয়ে নগদ কলাম এবং ব্যাংক কলাম এবং বাট্টা কলাম বিশিষ্ট আমরা নগদান বই প্রস্তুত করে আমরা নগদ সংক্রান্ত লেনদেন নগদান বই লিপিবদ্ধ করি, নগদ ও চেক সংক্রান্ত লেনদেন। তাহলে নগদ ও চেক সংক্রান্ত লেনদেন আমরা নগদান বইয়ে প্রস্তুত লিপিবদ্ধ করি। এখন আমি কিন্তু এখানে নগদ আসবো না, আমি শুধু এখানে চেক সংক্রান্ত আসবো। তাহলে আমরা চেক সংক্রান্ত লেনদেন আমরা নগদান বই লিপিবদ্ধ করি। এটা কিন্তু একবার ক্লিয়ার। ঠিক পক্ষান্তরে আমার হয়ে ব্যাংক কি করে? আমার যে চেক সংক্রান্ত লেনদেন আছে, আমার হয়ে ব্যাংক কিন্তু ব্যাংকের বহিতে অর্থাৎ পাস বহিতে লিপিবদ্ধ করে। তার মানে যখনই একটা চেক সংক্রান্ত লেনদেন আমার অ্যাকাউন্টে সংগঠিত হয়, তখন আমি লিপিবদ্ধ করি নগদান বহিতে, ব্যাংক লিপিবদ্ধ করে পাস বহিতে। তাহলে আমাকে কিন্তু বেসিক থেকেই যেতে হবে। ওকে, তো ধরো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, এই যে ব্যাংকে আমি টাকা জমা দিলাম, আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। এই অ্যাকাউন্টটা আমি মানে আমার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ, এই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার সম্পদ। আর প্রতিষ্ঠানের দায়ের দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, লাইটটা দাও তো, আমি যে অ্যাকাউন্ট খুলছি সেই ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার কিন্তু এটি দায়, আমার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার হচ্ছে এটি দায়। আমি আবারও বলতেছি যে আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, আমার প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই অ্যাকাউন্টে টাকাটা প্রতিষ্ঠানের হচ্ছে সম্পদ, আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটি হচ্ছে দায়। কেন দায় আমি একটু ব্যাখ্যা করি। যে আমার টাকা আমি ব্যাংকে রাখতেছি, দেখো আমার টাকা আমি ব্যাংকে রাখতেছি, তা আমার টাকা আমার ব্যাংকে আছে, এটা কিন্তু আমার সম্পদ। আমার টাকা ব্যাংক সংরক্ষণ করতেছে, তাহলে আমার টাকার কিন্তু এখানে সংরক্ষণকারী কিন্তু ব্যাংক। তাহলে আমি ব্যাংকে কেন টাকা রাখছি? আসলে সেফটির জন্য, মূল কারণ হচ্ছে সেফটি। তাহলে আমি একটা স্থানীয় ব্যাংকে টাকাটা জমা রাখলাম, তাহলে ব্যাংক আমার হয়ে আমার টাকাটা সংরক্ষণ করতেছে। তো যতক্ষণ পর্যন্ত ব্যাংক আমাকে টাকাটা পরিশোধ করেনি, ততক্ষণ পর্যন্ত ব্যাংক আমার নিকট কিন্তু ঋণী আছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাইলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে এটি সম্পদ। আবার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, ব্যাংকের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট খুলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তাদেরকে বলা হয় আমানতকারী। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতকারীর টাকা, ব্যাংকে যে তোমার গচ্ছিত আছে বা জমা আছে, সেটা হচ্ছে ব্যাংকের দায়। মূল বিষয়টা এটি। ওকে, তাহলে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হয়, আমি নগদান বইয়ে যখন ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায়, একটু লক্ষ্য করো, এই যে আমি ব্যাংকে জমা দিলাম 1,00,000 টাকা, তার মানে কি অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে, তবে এটি যেহেতু আমার সম্পদ, তাহলে আমরা জানি কি সূত্র অনুযায়ী সম্পদ বাড়লে ডেবিট, তখন আমি কি করি? নগদান বইয়ে ডেবিট করি 1,00,000 টাকা। এই দেখো আমি নগদান বইয়ে কি করলাম? ডেবিট করলাম 1,00,000 টাকা। কেন ডেবিট করলাম? কারণ আমার সম্পদ বাড়লো, এই অ্যাকাউন্ট বাড়া মানে কি কিন্তু আমার সম্পদ বাড়লো। তার হিসাব বিজ্ঞানের সূত্র অনুযায়ী আমি কি জানি? সম্পদ বাড়লে ডেবিট, তাই আমরা কিন্তু নগদান বইয়ে ডেবিট করি। এখন তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আসো, অর্থাৎ তুমি এখন চিন্তা করো তুমি ব্যাংক, তাহলে প্রতিষ্ঠান ব্যাংকে টাকা রাখছে, তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি প্রতিষ্ঠানের দায় বাড়তেছে না? ব্যাংকের দায় বাড়তেছে না, কারণ প্রতিষ্ঠান ব্যাংকে যে টাকা রাখলো এই টাকাটা তো ব্যাংক সংরক্ষণ করতেছে। তাহলে ব্যাংক যেহেতু সংরক্ষণ করতেছে, তা আমি যে ব্যাংকে টাকা দিলাম, তাহলে ব্যাংকে তো দায় বৃদ্ধি পাইলো। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের সূত্র অনুযায়ী কি জানি? সম্পদ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। তাহলে ব্যাংকের কি বাড়তেছে? দায় বাড়তেছে, তাই ব্যাংক এই টাকাটা কি করবে? 1,00,000 টাকা ক্রেডিট করবে।
মূল থিমটা আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি, মূল থিমটা বোঝো, ইনশাআল্লাহ তোমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবা না। এখানে মূল থিমটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, আমরা যে স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ওই ব্যাংক অ্যাকাউন্ট সম্পদ, যেটাকে আমরা ব্যাংক জমা নামে লিখি, ব্যাংক জমা। এই যে ব্যাংক জমা আমরা সম্পদ দেখাই, কেন সম্পদ দেখাই বলো তো? কারণ ব্যাংকে আমার টাকা জমা আছে, ব্যাংকে আমার টাকা জমা আছে, তাহলে আমার টাকা ব্যাংকে জমা আছে, তাহলে আমাদের সম্পদ, এটা গচ্ছিত টাকা। এখন তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করো তো, তাহলে ব্যাংক যে তোমার টাকা সংরক্ষণ করতেছে, তাহলে এরকম মক্কেল ব্যাংকের হাজার হাজার আছে না? তো তোমার একটা কি করছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তোমার টাকাগুলো কিন্তু সংরক্ষণ করতেছে। এভাবে হাজার হাজার কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকের আছে, তাহলে হাজার হাজার অ্যাকাউন্ট হোল্ডারের নিকট ব্যাংক কিন্তু ঋণী আছে। যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা ব্যাংক শোধ করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত ঋণী আছে। একদম ক্লিয়ার? তাহলে আমার যখন টাকা ব্যাংকে বাড়ে, আমি যখন টাকা ব্যাংকে বাড়াই, তখন আমি কি করি, নগদান বইয়ে সম্পদ বাড়ার জন্য ডেবিট করি। ব্যাংক কি করে, পাস বইয়ে বা ব্যাংক বিবরণীতে দায় বৃদ্ধি পাওয়ার জন্য ক্রেডিট করে। মূল বিষয়টা এটি। এখন আমি ধরো চেক দ্বারা আমার কর্মচারীকে বেতন দিলাম, চেক দ্বারা আমার কর্মচারীকে বেতন পরিশোধ করলাম। ধরো আমি চেক দ্বারা আমার কর্মচারীকে বেতন পরিশোধ করলাম, তাহলে আমি যদি চেক দ্বারা আমার কর্মচারীকে বেতন পরিশোধ করি, তাহলে আমার টাকাটা অ্যাকাউন্ট থেকে কমে যাবে। তাহলে আমি এখান থেকে মাইনাস করবো। দেখো মূল বিষয়টা, আমি এখান থেকে কী করবো, মাইনাস করবো। এটা আমার অ্যাকাউন্ট, এখানে বাড়লে যোগ করবো, এখানে কমলে আমি মাইনাস করবো। তাহলে আমি মাইনাস করলাম, সে মনে করে মাইনাস করলাম। এই যে আমি অ্যাকাউন্ট থেকে মাইনাস করলাম, আসলে সঙ্গে সঙ্গে দুইটা বহিতে কিন্তু মাইনাস হবে, মূল থিমটা। তাহলে আমার অ্যাকাউন্ট কমছে, মানে প্রথমে নগদান বই আমি মাইনাস করব। তাহলে নগদান বই আমি যে আমার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব, আমি সম্পত্তি ধরে লিপিবদ্ধ করব। তাহলে সম্পত্তির ক্ষেত্রে আমরা কি জানি, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে আমার যেহেতু অ্যাকাউন্ট কমতেছে, তাহলে প্রতিষ্ঠান কি করবে, সম্পদ কমার জন্য এখানে ক্রেডিট করবে 10,000, সম্পদ কমার জন্য ক্রেডিট করবে। এখন তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আসো, তাহলে ব্যাংক, আমি যে আমার কর্মচারীকে চেক প্রদান করলাম, ওই চেকটা আমার স্থানীয় ব্যাংকে কর্মচারী নিয়ে গিয়ে ভাঙিয়ে নিবে। তার মানে কি, ব্যাংক আমার হয়ে এখান থেকে টাকাটা পরিশোধ করবে, কারণ টাকা কিন্তু পরিশোধ করবে ব্যাংক। তাহলে আমি যখনই চেক দিলাম, আমি কিন্তু নগদান বই ক্রেডিট করলাম, সম্পত্তি কমে যাওয়া ধরে। তো যখন ব্যাংক এই টাকাটা পরিশোধ করবে, চেকের টাকাটা বেতন বাবদ পরিশোধ করবে, তখন ব্যাংক কি করবে, ডেবিট করবে। তার মানে ব্যাংক দায় হ্রাস পাওয়ার শর্তে আমার টাকাটা ডেবিট করবে। তাহলে যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমার সম্পদ হ্রাস পাবে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার দায় হ্রাস পাবে। মূল থিমটা হচ্ছে এটি। তাহলে মূল বিষয়টা হচ্ছে নগদান বই আর পাস বইয়ের সম্পর্ক হচ্ছে পুরো বিপরীতমুখী। তাহলে আমি যখন নগদান বইয়ে ডেবিট করি, ব্যাংক তখন নগদান বইয়ে ক্রেডিট করে। কেন? আমি যখন নগদান বইয়ে ডেবিট করি, সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য ডেবিট করি, আর ব্যাংক যখন আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করে, দায় বৃদ্ধি পাওয়ার অর্থে তোমার ক্রেডিট করে। মূল থিমটা কিন্তু এটি। আমি যখন সম্পদ হ্রাস করি, ব্যাংক তখন দায় হ্রাস করে। তার মানে মূল থিমটা হচ্ছে নগদান বই আর পাস বইয়ের সম্পর্ক বিপরীতমুখী। তাহলে আমি আবারও বলতেছি, আমরা এই যে ব্যাংকটা যে মেনটেনেন্স করতেছি, আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি মেনটেনেন্স করতেছি, এই ব্যাংক সংক্রান্ত লেনদেন উভয় বহিতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠান নগদান বইয়ে লিপিবদ্ধ করে, ব্যাংক পাস বহিতে লিপিবদ্ধ করে। ওকে, এখন প্রতি মাস শেষে আমি যখন ব্যাংকের জের নির্ণয় করি, ধরো আমি এই মাসে যে যে লেনদেনগুলো ব্যাংক সংক্রান্ত সংগঠিত করলাম, সংগঠিত করার পর মাস শেষে কিন্তু আমি জের নির্ণয় করব। তাহলে আমি যখন জের নির্ণয় করব, এই অ্যাকাউন্টের জের আমি নির্ণয় করব নগদান বইয়ে, আর ব্যাংক নির্ণয় করবে পাস বহিতে। এখন বাস্তবে দেখা যায় হিসাবকাল শেষে বা মাস শেষে এই নগদান বইয়ের জের আর পাস বইয়ের জের একই হওয়ার কথা ছিল, কিন্তু একই হয় না। একই না হয়ে এইখানে একটা টাকা বের হয়, এখানে আলাদা একটা টাকা বের হয়। প্রবলেমটা কিন্তু এইখানেই আসলে সংঘটিত হয়। তাহলে যেহেতু একটা অ্যাকাউন্ট, এই একটা অ্যাকাউন্টের বহি দুইটা, প্রতিষ্ঠান পাস তোমার নগদান বহিতে লিপিবদ্ধ করতেছে, ব্যাংক পাস বহিতে লিপিবদ্ধ করতেছে, তাহলে এই অ্যাকাউন্ট যখন বাড়বে, এখানে যোগ, এখানেও যোগ। অ্যাকাউন্ট যখন কমবে, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। তাহলে এভাবে যদি আমি কন্টিনিউয়াসলি লেনদেনগুলো সঠিক নিয়মে লিপিবদ্ধ করি, তাহলে পাস বইয়ে নগদান বইয়ে যে জের বের হবে, পাস বইয়ে তো একই জের বের হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু মাস শেষে একই জের বের হয় না। এই একই জের বের না হওয়ার কারণে আমরা কি করি, এই দুইটা বহির গড়মিলের কারণ উদ্ঘাটন করে আমরা জেরটাকে সঠিক করার জন্য মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। এই যে মূল থিম। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে উভয় বহির মধ্যে কেন গড়মিল হলো, এই গড়মিলের কারণ জানার জন্য, এবং উভয় বহির মধ্যে
জেরের সমতা বিধান করার উদ্দেশ্যে আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। তাই তোমরা জানাবা ব্যাংক সমন্বয়ের বিবরণীর কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ব্যাংক সমন্বয়ের বিবরণীর কনসেপ্টটা ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত জানাও ব্যাংক সময়ের বিবরণীর কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা দ্রুত জানাও। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। আসলে আমরা যদি ইউটিউব বা আমাদের ফেসবুকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাসগুলো দেখি, আসলে ক্লাসগুলো কিন্তু বাস্তবসম্মত খুব কম। আসলে ক্লাসগুলো দেখা যাবে, সমালোচনা করব না আমি, যে অনেকে আছে হাতের ইশারায় ক্লাস করে, যে হাতের ইশারায় ব্যাংক সমন্বয় বিবরণী। আসলে খুব কষ্ট লাগে যে আমরা যখন হিসাব বিজ্ঞান মুখস্থ করি, এটা কিন্তু খুব কষ্ট লাগে। আমি তোমাদেরকে বারবার বলি, তোমাকে ফিল করতে হবে হিসাব বিজ্ঞান, তোমাকে ফিল করতে হবে প্র্যাকটিক্যালি, অর্থাৎ তোমাকে বাস্তবে যাইতে হবে একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে বা একজন মালিক হিসাবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো ধরনের তোমরা সমস্যার সম্মুখীন হবা না, আমি এতটুকু বলতে পারি। মোহাম্মদ আজমিন সরকার বলছে আর একবার বুঝাবেন প্লিজ, অনেক ভালো হয়। তোমার কোথায় সমস্যা একটু জানাবে। সজীব স্যার হিসাবের বইয়ের সিকিউ এর নগদান বই নিয়ে একটা ক্লাস দিলে বেশ উপকৃত হতাম। ইনশাল্লাহ আমি ক্লাস করাবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি আবারও বলতেছি যে আমরা আমাদের যে ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, সেটা আমার অ্যাকাউন্ট, এই ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা প্রতিষ্ঠান, আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলি স্থানীয় ব্যাংকে, তাহলে আমি যে অ্যাকাউন্টটা ব্যাংকে খুলছি, এই অ্যাকাউন্ট সংক্রান্ত অর্থাৎ ব্যাংক সংক্রান্ত লেনদেন আমি মানে প্রতিষ্ঠান, আমি নগদান বই লিপিবদ্ধ করি সম্পত্তি ধরে। আর আমি যে ব্যাংকে টাকা রাখছি, আমার টাকা ব্যাংকে গচ্ছিত আছে, তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তুমি চিন্তা করো, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার দায়, অর্থাৎ ব্যাংকের দায়, আমার না, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের দায়। তার মানে আমি একবার নিজেকে ভাববো আমি প্রতিষ্ঠান, আমি একবার নিজেকে ভাববো আমি ব্যাংক। তাহলে আমি যদি প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা সম্পদ। আর আমি যদি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, ব্যাংক অ্যাকাউন্টটা ব্যাংকের দায়। কারণ একটা ব্যাংকে আমানতকারীর, আমি বলতেছি একটা ব্যাংকে, তুমি একটু নিজে চিন্তা করো, তুমি যদি একটা ব্যাংকে যাও, গিয়ে তুমি যদি ব্যাংকের কম্পিউটারটা সার্চ করো, দেখবা লাখ লাখ অ্যাকাউন্ট আছে। এই লাখ লাখ অ্যাকাউন্টে আসলে কাদের টাকা আছে? আসলে আমাদের মতো ব্যক্তির টাকা আছে। তাহলে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, ব্যাংকের টাকাটা কিন্তু আমি রাখছি, আমার সম্পদ। এখন তুমি চিন্তা করো তো, তোমার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার টাকা ব্যাংকে গচ্ছিত আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ওই টাকাটা কি, ব্যাংকের জন্য কি, ব্যাংকের জন্য কি হবে একটু তোমরা জানাও, দ্রুত জানাও। যে আমি যে টাকা, ধরো আমি ব্যাংকে টাকা রাখছি 20,000, আমি ব্যাংকে টাকা রাখছি 20,000 আমি রাখছি, আমার জন্য এটি সম্পদ, আমার জন্য এটি সম্পদ, আমার জন্য এটি কি সম্পদ। এখন তোমরা জানাও ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি সম্পদ না দায়, দ্রুত জানাও। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার জন্য এটি সম্পদ, তাহলে আমার টাকা আমি ব্যাংকে রাখলাম, তাহলে ব্যাংকের ক্ষেত্রে এই টাকাটা কি সম্পদ না দায়, দ্রুত জানাও। সম্পদ না দায়, দ্রুত জানাও। সম্পদ না দায়, দ্রুত জানাও। সম্পদ না দায়, সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি, আমি কোনো এখানে আসলে কোনো মুখস্থ করে আমরা এখানে আলোচনা করবো না। আমি 100% একদম মনে হবে যে আমি ব্যাংকে আছি, প্রতিষ্ঠানে আছি, আমি এই প্রেক্ষাপটে আসলে আলোচনা করবো। সবাই দ্রুত জানাও, সবাই অ্যান্সার দিচ্ছে দায়, ধন্যবাদ সবাইকে। আসলে দায় হবে। তাহলে এখন তুমি চিন্তা করো তো, সম্পদ এবং দায়ের সূত্র কি? সম্পদের ক্ষেত্রে সম্পদ বাড়লে কি হয়, কমলে কি হয়? দায়ের ক্ষেত্রে দায় বাড়লে কি হয়, কমলে কি হয়? তাহলে যদি আমার এইটা একটা অ্যাকাউন্ট হয়, দেখো, যদি আমার এইটা একটা অ্যাকাউন্ট হয়, এই বৃত্তটা মনে করলাম আমি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি জমা দিলাম 20,000, তাহলে আমি যদি অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা দেই, তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কি বাড়লো? প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ বাড়লো। আর এই প্রতিষ্ঠান ব্যাংক সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ করে? নগদান বইয়ে। তাহলে সম্পদ বাড়লে কি ডেবিট, তাহলে প্রতিষ্ঠান কি করবে? এখানে ডেবিট করবে। এটা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। এখন তুমি চিন্তা করো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, তা আমি যে ব্যাংকে এই অ্যাকাউন্টে জমা দিলাম, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি বাড়লো? দায় বাড়লো। দায় বাড়লে কি হয়? দায় বাড়লে ক্রেডিট হয়। ব্যাংক কি করবে? আমার নামে পাস বহিতে ক্রেডিট করবে 20,000। দেখো একদম ইজি। এখন ধরো আমি এইখান থেকে 5,000 টাকা উত্তোলন করলাম, তাহলে আমি যদি এখান থেকে 5,000 টাকা উত্তোলন করি, তাহলে মাইনাস হবে 5,000, তাহলে হ্রাস পাবে। তাহলে মাইনাস মানে কি? আমি যদি উত্তোলন করি মাইনাস হবে, মানে হ্রাস পাবে। তাহলে এখন চিন্তা করো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা কি? সম্পদ। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তখন নগদান বইয়ে আমি কি করব? এই দেখো 5,000 টাকা ক্রেডিট করব। একদম ক্লিয়ার? এখন তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, তাহলে ব্যাংকের এই অ্যাকাউন্টে, আমার নামে যে অ্যাকাউন্ট আছে, এটা কি ব্যাংকের দায় না? তাহলে আমি যে 5,000 টাকা উত্তোলন করলাম, আমার তো অ্যাকাউন্ট কমবে, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে সম্পদ কমলো, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি কমলো? অবশ্যই দায় কমলো। তাহলে আমি কি করব? পাস বহিতে ডেবিট করব। এই দেখো 5,000। মূল বিষয় দেখো, দেখছো?
তাহলে মূল বিষয়টা কি, নগদান বই আমি লিপিবদ্ধ করি সম্পত্তি ধরে, কারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সম্পদ। পাস বই অর্থাৎ যেটা ব্যাংক প্রস্তুত করে আমার নামে, যেটা ব্যাংক সংরক্ষণ করে, কারণ এইরকম অসংখ্য তো আমার মতো তোমার অ্যাকাউন্ট হোল্ডার আছে, তাহলে নাম দ্বারা কি করে ওই অ্যাকাউন্টগুলো তারা রেকর্ড করে, তোমার লেজারে রেকর্ড করে, কম্পিউটারে সংরক্ষণ করে। তাহলে এই আমার নামে যে অ্যাকাউন্ট আছে এটা আমার পাস বইয়ে আমার নামে ব্যাংক রেকর্ড করতেছে, তাহলে ওটা কি ব্যাংকের দায় না? তো দায় কি হচ্ছে এখানে, মাইনাস মানে কি দায়ও কমতেছে, তাহলে আমি ব্যাংকের ক্ষেত্রে কি করলাম, ডেবিট করলাম, দায় কমলে ডেবিট হয়। তাহলে ওকে, তাহলে এখন ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার, এখন ইনশাল্লাহ ক্লিয়ার, একটু জানাবে সবাই ক্লিয়ার কিনা, সবাই জানাবে ক্লিয়ার কিনা। হ্যাঁ মোহাম্মদ আজমিন সরকার, খুব ইজিলি ক্লিয়ার হলাম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আসলে তোমরা যদি উপকৃত হও তাহলেই আসলে আমি খুশি হব এবং আমার কষ্টগুলো সার্থক হবে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তোমরা একটু সবাই আমাকে সময় দাও, ইনশাল্লাহ তোমরা বেটার কিছু পাবা, অ্যাকাউন্টিংয়ে তোমরা বেটার কিছু পাবা। কোনো আমরা আসলে মুখস্থ বিদ্যা এখানে অ্যাপ্লাই করব না, আমি এতটুকু বলতেছি, আমরা একদম ফিল করব, একদম আমরা ফিল করব। হ্যাঁ আলিফ মণ্ডল, ওয়ালাইকুম সালাম, সবে জয়েন করলাম, ধন্যবাদ সময়কে তোমাকে জয়েন করার জন্য, তোমাকে ধন্যবাদ জয়েন করার জন্য। ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাসটি করবে। তাহলে ওকে, আমি আর কথা বাড়াবো না, আমি এখন ক্লাসে চলে যাব। তাহলে আমি এখন ক্লাসে চলে যাই, মূল ক্লাসে চলে আসবো। এখন আমরা এতক্ষণ বেসিক আলোচনা করলাম, এখন আমরা ক্লাসে আসবো। দেখো এই দেখো ক্লাসে প্রয়োজনীয় তথ্য, আমানতকারী বা প্রতিষ্ঠান তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে নগদান বই। আমি কি বললাম, এই যে আমি যে অ্যাকাউন্ট খুলছি, আমি আবারও একটা সার্কেল দিয়ে বুঝাচ্ছি, এটা আমার একটা অ্যাকাউন্ট সার্কেল, এটা একটা আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটা প্রতিষ্ঠান আমি সংরক্ষণ করি নগদান বইয়ে, আর ব্যাংক আমার অ্যাকাউন্টটা সংরক্ষণ করে পাস বইতে। তাহলে দেখো আমানতকারী বা প্রতিষ্ঠান, আমানতকারী মানে আমানতকারী বলতে একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে। তাহলে আমানতকারী বা প্রতিষ্ঠান তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে নগদান বইতে, একদম ক্লিয়ার। প্রতিষ্ঠানের জন্য তার ব্যাংক হিসাবে সম্পদের মধ্যে পড়ে, দেখো প্রতিষ্ঠানের জন্য তার ব্যাংক হিসাব সম্পদের মধ্যে পড়ে, এটা আমরা এখনই জানলাম। ব্যাংক আমানতকারীর হিসাব সংরক্ষণ করে পাস বইতে, তাহলে এটা যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়, আমার হিসাবটা ব্যাংক সংরক্ষণ করে পাস বইতে, এটি আমরা ক্লিয়ার। ব্যাংকের জন্য তার আমানতকারীর হিসাব, দেখো ব্যাংকের জন্য তার আমানতকারীর হিসাব দায়ের মধ্যে পড়ে, একদম ক্লিয়ার। এটাও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে নগদান বই প্রস্তুত করে ব্যবসায় প্রতিষ্ঠান, পাস বই বা ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে তোমার আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে আমি আবারও বলতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান। ওকে, সনাতন পদ্ধতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা নিয়মে প্রস্তুত করি, একক জের পদ্ধতি আর তোমার উভয় জের সংশোধন পদ্ধতি, উভয় জের সংশোধনী পদ্ধতি। আমরা যখন একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, এটি হচ্ছে আমার সনাতন নিয়মে আমরা প্রস্তুত করি, অর্থাৎ এটি ব্রিটিশ পদ্ধতি। আর আমরা যখন উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, এটি আমেরিকান পদ্ধতি। তাহলে আমি যখন একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, এটি কিন্তু আমার সনাতন পদ্ধতি। আর একক জের পদ্ধতিতে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আসলে আমরা একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে একটা জের দেওয়া থাকে, অপর একটা জের নির্ণয় করি, এবং আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে আমরা গড়মিলের কারণগুলো উদ্ঘাটন করতে পারি, কিন্তু প্রকৃত জের নির্ণয় করতে পারি না, এটি একটা সমস্যা। তাহলে সনাতন পদ্ধতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নগদান বই ও পাস বইয়ের মধ্যে গড়মিলের কারণ জানার জন্য। আসলে দুইটা বইয়ের মধ্যে আমি কিন্তু সমতা বিধান করতে পারি না, কারণ আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রস্তুত করতেছি, দুইটা বহির মধ্যে সমতা বিধান করা, অর্থাৎ এই বহির টাকাও যত হবে ওই বহির টাকাও তত হবে। এটি সম্ভব হয় শুধুমাত্র আমি যখন উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। ওকে, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে আধুনিক পদ্ধতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নগদান বই পাস বই জেরের মধ্যে সমতা বিধানের জন্য। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা কি করি, গড়মিলের কারণ নির্ণয়ের জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমি কিন্তু দুইটা বহির মধ্যে সমতা আনতে পারি না। আর আমি যখন আধুনিক পদ্ধতিতে অর্থাৎ উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা দুইটা বহির মধ্যে সমতা আনি। দেখবা নগদান বইয়ের জের যত হয়েছে, ব্যাংক বিবরণীর জের বা পাস বইয়ের জেরও কিন্তু তত বের হয়, দুইটা মিলে যায়। ওকে, এটা হচ্ছে উভয় জের পদ্ধতি। ওকে, তারপরে আসো ৮, নগদান বই পাস বইয়ের জেরের মধ্যে গড় মিলের কারণ হলো। এখন নগদান বই আর পাস বই
রেজাউন হাসান বলছো, রেজাউন হাসান ব্যাংক, স্যার ব্যাংক কি তাহলে আমানতদার? হ্যাঁ, ব্যাংক আমাদের আমানতদার, আমাদের আমানত ব্যাংক সংরক্ষণ করে, আমাদের আমানত ব্যাংক সংরক্ষণ করে। ওকে, তাহলে যেটা বলবো আমরা এখন, যে এই যে নগদান বই আর পাস বই, এই দুইটা বইয়ের মধ্যে গরমিল কেন হয়, এখন আমরা এটি জানবো। আসলে গরমিল হওয়ার কারণ কি? গরমিল হওয়ার কারণ দুটি, একটা সময়গত গ্যাপ, একটা হচ্ছে সময়গত আসলে পার্থক্য, সময়গত পার্থক্য, আরেকটা হচ্ছে ভুল, আসলে দুটি কারণে নগদান বই আর পাস বইয়ের মধ্যে গরমিল হয়। একটা হচ্ছে সময়গত পার্থক্য, আসলে সময়গত পার্থক্যটা কিন্তু ভুল না, এটা পরে অটো অ্যাডজাস্ট হয়, হিসাবকালের পরে অটো অ্যাডজাস্ট হয়। তাহলে আমরা যদি নগদান বই আর পাস বইয়ের মধ্যে পার্থক্যের কারণগুলো অ্যানালাইজ করি, আমরা দুইটা কারণ পাই, একটা সময়গত পার্থক্য আর একটা হচ্ছে ভুল। এখন আমরা দেখব সময়গত পার্থক্যগুলো কি, সময়গত পার্থক্যগুলো কি কি সেটা আমরা এখন লক্ষ্য করব, যে সময়গত পার্থক্য কি কি কারণে আসলে তোমার সময়গত পার্থক্যের কারণে আসলে নগদান বই আর পাস বইয়ের মধ্যে গরমিল লক্ষ্য করা যায় বা গরমিল হয়। এই পার্থক্যটা, এই তোমার ইয়াটা খুব গুরুত্বপূর্ণ, সময়গত পার্থক্যের এলিমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাকে খুব ইজিলি বুঝতে হবে প্র্যাকটিক্যালি। তাহলে আমার সময়গত যে গ্যাপটা আছে বা সময়গত যে পার্থক্য আছে, যেগুলোর কারণে নগদান বই আর পাস বই মিলে না, তার মধ্যে প্রথমে আছে পরিবহনাধীন চেক বা ট্রানজিটে জমা চেক, এটা আমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তো তুমি একটু নিজে চিন্তা করো, পরিবহনাধীন চেকটা কি? তুমি একজন ব্যবসায়ী, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তুমি কি করো? বিভিন্ন ব্যক্তির নিকট বাকিতে বিক্রয় করো, তুমি বিভিন্ন ব্যক্তির নিকট কিন্তু বাকিতে পণ্য বিক্রয় করো। কারণ বাকিতে পণ্য বিক্রয় করার পর পরবর্তীতে ওই ব্যক্তি যখন তোমাকে টাকা দেয়, ধরো তোমাকে একজন দেনাদার একটা চেক দিল, তুমি চেক পাইলা, দেনাদারের কাছে চেক পাইলা। আমি একটা এক্সাম্পল দিই, দেনাদার হতে চেক প্রাপ্তি 20,000 টাকা। দেখো, আমি দেনাদারের কাছ থেকে চেক পাইলাম, কেন? আমি পূর্বে বাকিতে বিক্রি করছিলাম, পরবর্তীতে ওই দেনাদার অর্থ নিষ্পত্তির জন্য আমাকে নগদ টাকা না দিয়ে একটি চেক দিল। তাহলে আমি যখন চেক পাই, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নগদান বইয়ে ডেবিট করি। তাহলে যখন আমি চেক পাইছি, দেখো আমি কিন্তু নগদান বইয়ে ডেবিট করছি। ওকে, তাহলে আমি চেক পাওয়ার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট করলাম। এখন চেক পাওয়ার সঙ্গে সঙ্গে যে নগদান বইয়ে ডেবিট করলাম, আমি যখন চেক পাবো, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট হলো, এই চেকটার ভ্যালিডিটি, অর্থাৎ এই চেকটার হচ্ছে তোমার বৈধতা হচ্ছে 6 মাস। তারপরে আমি ধরো জানুয়ারি মাসের 1 তারিখে চেক পাইলাম, জানুয়ারি মাসের 1 তারিখে চেক পেয়ে আমি জুন মাসের 30 তারিখ পর্যন্ত যে কোনো দিন চেকটা ভাঙাইতে পারবো। এখন আমি জানুয়ারির 1 তারিখে চেক পেয়ে জানুয়ারির 1 তারিখে কিন্তু নগদান বইয়ে ডেবিট করলাম। বিষয়টা চিন্তা করো, আমি জানুয়ারির 1 তারিখে নগদান বইয়ে ডেবিট করলাম। এখন অলসতার কারণে আমি ওই মাসে চেকটা আমি ভাঙ্গাই নাই, কারণ আমার তো সময় আছে জুন 30 পর্যন্ত। তাহলে আমি যেহেতু চেক পাইছি, আমি অনুমান করে নিছি আমি তো টাকা পেয়ে গেছি, তাহলে নগদান বই আমি সম্পদ বৃদ্ধি করছি, মানে আমার যে অ্যাকাউন্টটা আছে আমি ধরে নিছি আমার এই অ্যাকাউন্টটা বৃদ্ধি পাইছে। এখন চেকটা পাওয়ার পর আমি ওই মাসে চেকটা আর ব্যাংকে নিয়ে ভাঙ্গাইলাম না, কারণ যে আমাকে চেক দিছে তার ব্যাংকে চেক দিছে, তার ব্যাংকে আমাকে যেতে হবে, ব্যাংকে গিয়ে চেকটা ভাঙ্গাইতে হবে। এখন দেখা গেল আমি জানুয়ারি মাসে তার ব্যাংকে গেলাম না ভাঙ্গাতে, কারণ আমার চেকটার মেয়াদ কিন্তু 6 মাস আছে, তো ব্যস্ততার কারণে আমি তার ব্যাংকে ভাঙ্গাতে গেলাম না। যদি তার ব্যাংকে ভাঙ্গাইতে না যাই, তাহলে মাস শেষ পর্যন্ত আমার ব্যাংক পাস বই কি ক্রেডিট করবে? কারণ আমি তোমাকে কি বলছি, আমি যেটা নগদান বইয়ে ডেবিট করব, ব্যাংক আমার বই হয়ে নগদান তোমার পাস বইতে ক্রেডিট করবে। তো যেহেতু আমি চেকটা ব্যাংকে এখনো দেইনি, কারণ আমি ব্যাংকে কিন্তু যাব না, আমি আমার ব্যাংকে জমা দেবো। কারণ আধুনিক নিয়মে চেকটা কিন্তু আমি তার ব্যাংকে যা ভাঙাবো না, আমি আমার ব্যাংকে জমা দেবো, আমার ব্যাংক তার ব্যাংকের সাথে মিউচুয়াল করবে। তো যেহেতু আমি ওই মাসে আমার ব্যাংকে চেকটা জমা দেই নেই, তাই আমার ব্যাংক তার ব্যাংকের সাথে মিউচুয়াল করে টাকাটা আদায় করতে পারে নাই। তার মানে কি, প্রকৃতপক্ষে এই অ্যাকাউন্টে টাকা ব্যাংক বৃদ্ধি করেনি। এটাই মূলত হচ্ছে পরিবহনাধীন চেক। মানে আমি দেনাদারের কাছ থেকে যে চেক পাইছি, সেই চেক আমি নগদান বইয়ে ডেবিট করছি, আমি পাস বইয়ে ক্রেডিট করিনি। তাহলে গরমিল কেন হচ্ছে? আমি একটা বহিতে ডেবিট করছি, অপর বইয়ে ক্রেডিট করি নাই, একটা বহিতে ক্রেডিট করছি, এই বইয়ে ডেবিট করি নাই, বা আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, এই বইতে ডেবিট করিনি। আমার এই কারণে কিন্তু আসলে মূলত গরমিল হচ্ছে। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে অ্যানালাইজ করো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে পরিবহনাধীন চেক মানে কি? আমি দেনাদারের কাছ থেকে চেক পাইছি, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করছি,
আমি আমার ব্যাংকে চেকটা জমা দেই নাই, বা জমা দিলেও আমার ব্যাংক ওই মাসে ওই ব্যাংকের সাথে মিউচুয়াল করেনি, অর্থাৎ চেকটা ভাঙ্গিয়ে তোমার আমার অ্যাকাউন্টে জমা করেনি। তাহলে কি আমার পাস বইতে কি ক্রেডিট করা হয়েছে? তো স্বাভাবিকভাবেই মাস শেষে নগদান বইয়ে জের বেশি বের হবে, পাস বইয়ে জের কম বের হবে, এই একটা কারণ। তাহলে পরিবহনাধীন চেক মানে আমি চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, পাস বইয়ে ক্রেডিট করিনি, এটা একটা ভুল। এই কারণে আসলে নগদান বইয়ের পাস বইয়ের মধ্যে গরমিল হয়। এখন আসো তুমি 2 বকেয়া চেক, এইটি আসলে কি প্র্যাকটিক্যালি আমি বুঝবো। যেমন আমি মানুষের কাছে চেক পাইলাম, এবার ধরো আমি বাকিতে পণ্য ক্রয় করছি, বাকিতে পণ্য ক্রয় করার ফলে প্রদেয় হিসেবে সৃষ্টি হয়েছে, আর প্রদেয় হিসাবকে অর্থ নিষ্পত্তি করার সময় আমি একটা চেক দিলাম। আর আমি যখন চেক দিলাম ওটাকে আমি বলতেছি যে ইস্যুকৃত চেক, ওটাকে আমি বলতেছি ইস্যুকৃত চেক। দেখো ইস্যুকৃত চেক, ধর আমি একটা চেক দিলাম, তাহলে আমি লিখছি বকেয়া বা অপরিশোধিত চেক। এই যে আমি চেক দিলাম, যাকে চেক দিছি, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ধরো চেক দিছি 10,000 টাকা, আমি নগদান বইয়ে ক্রেডিট করছি। কারণ আমি যেহেতু চেক দিছি, তাহলে আমি ধরে নিছি আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা নিয়ে নিছে, তাহলে আমার অ্যাকাউন্ট কমে গেছে, তো সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি। আর আমি যাকে চেক দিছি, ওই যে বললাম আমি চেকের আয়ুষ্কাল বা ভ্যালিডিটি 6 মাস, এখন যাকে আমি চেক দিছি তার সেও অলসতার কারণে ওই মাসে আমার ব্যাংকে সে উপস্থাপন করেনি, ওই চেকটা উপস্থাপন করেনি। যেহেতু আমার ব্যাংকে উপস্থাপন করেনি, তাহলে ওই মাসে আমার ব্যাংক কি 10,000 টাকা ডেবিট করবে? এই 10,000 টাকা ডেবিট করবে? করবে না। দেখো তাহলে আমি কি করলাম, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নগদান বইয়ে ক্রেডিট করলাম, কিন্তু যেহেতু চেকের মেয়াদ 6 মাস, সে যেদিন দিছি সেদিন থেকে 6 মাসের মধ্যে যে কোনো দিন ব্যাংকে ভাঙিয়ে নিতে পারবে। আর ওই মাসে সে আমার ব্যাংকে যায়নি, চেকটা আমার ব্যাংকে উপস্থাপন করেনি, তার মানে কি প্রকৃতভাবে ব্যাংক কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিল না, কিন্তু আমি কি করলাম, আমার অ্যাকাউন্ট কমালাম। তাহলে এখন দুইটা বহির মধ্যে গন্ডগোল দেখা যাবে না। তাহলে বকেয়া চেক বা অপরিশোধিত চেক মানে কি, আমি চেক ইস্যু করছি, বাট যার নিকট ইস্যু করছি সে এখনো ব্যাংকে চেকটি উপস্থাপন করেনি, তাই আমার ব্যাংক ডেবিট করেনি। তাহলে উভয় বহির মধ্যে গন্ডগোল হবে, একদম ইজি। তাহলে আমাদের পরিবহনাধীন চেক, বকেয়া চেক আমরা একদম ইজিলি বুঝতে পারলাম। তাহলে এটি কার ভুল? এটি হচ্ছে আমি নগদান বইয়ে লিখছি, পাস বইয়ে লেখা হয়নি, এই জন্য ভুল হচ্ছে। তাহলে আমার এটা পাস বইয়ের ভুল, মূল বিষয়টা। আমি নগদান বই কিন্তু লিখছি, কেন পাস বইয়ের ভুল? কারণ এগুলো সঠিক সময়ে উপস্থাপন করা হয়নি, এই যে সময়গত গ্যাপ, আসলে ওই মাসের পরে উপস্থাপন করা হচ্ছে, তাই ওই মাসের পরে ব্যাংক আমার হয়ে আমার টাকা আদায় করতেছে, ব্যাংক আমার হয়ে আমার টাকাটা প্রদান করতেছে, এই জন্য আসলে দুইটা বহির মধ্যে গড়মিল সৃষ্টি হচ্ছে। ওকে, এখন আসো ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, এটি কেন? ডেবিট মেমো ক্রেডিট মেমো এটি কেন, এটি এখন আমরা বুঝবো। এই ডেবিট মেমো আর ক্রেডিট মেমোটা কেন? এখন আসো তোমার ক্রেডিট মেমো। ক্রেডিট মেমোটা কি? ক্রেডিট মেমো হচ্ছে ব্যাংক সরাসরি আমার হয়ে যেগুলো পাস বইয়ে ক্রেডিট করে, ব্যাংক সরাসরি আমার হয়ে যেগুলো পাস বইয়ে ক্রেডিট করে। যেমন সরাসরি যদি দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয়, সরাসরি যদি পণ্য বিক্রয়ের টাকা আমার অ্যাকাউন্টে কোনো গ্রাহক জমা দেয়, আবার ব্যাংক, আমি যে ব্যাংকে টাকা রাখছি 1 লক্ষ টাকা, এই টাকার উপর যদি ব্যাংক সুদ মঞ্জুর করে, এই টাকার উপর যদি ব্যাংক সুদ মঞ্জুর করে, তখন আমার অ্যাকাউন্ট বাড়াবে। আধুনিক সমাজে বা আধুনিক কালে ব্যাংক যখনই আমার অ্যাকাউন্ট বৃদ্ধি করে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এখন SMS দেয়। এখন কিন্তু ক্রেডিট মেমো আর ডেবিট মেমো SMS এর মাধ্যমে হয়, SMS, অর্থাৎ মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু হয়। এখন কিন্তু এই দুটো কিন্তু চিঠি, এখন কিন্তু আর ব্যাংক আমাকে চিঠি দেয় না। যখনই ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট করবে বা বাড়াবে, তখন আমাকে SMS দেবে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, টাকা এত টাকা। তার মানে ক্রেডিট যে করতেছে আমার হয়ে, সরাসরি ক্রেডিট করতেছে, আমি কিন্তু জানি না। তার মানে আমার হয়ে যে কেউ আমার ব্যাংকে টাকা দিচ্ছে, আমার কাছে কিন্তু আসা নেই, সরাসরি আমার ব্যাংকে গেছে। এখন আমি কিন্তু ব্যাংকে স্থায়ী কিন্তু অর্ডার দিছি, কার কাছ থেকে আপনি সরাসরি টাকা আদায় করতে পারবেন। আমি দেনাদারের দেখে দিছি, অমুক দেনাদারের কাছ থেকে আপনি সরাসরি আদায় করতে পারবেন, অমুক মক্কলের কাছ থেকে সরাসরি আদায় করতে পারবেন। এরকম কিন্তু অনেক কাস্টমার আছে যারা সরাসরি আমার ব্যাংকে যেয়ে টাকা জমা দেয়। তাহলে আমার ব্যাংকে যখন টাকা জমা দেয়, ধরো একজন দেনাদার সরাসরি আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে 20,000, তাহলে ব্যাংক কি করছে, তৎক্ষণাৎ আমার অ্যাকাউন্ট ক্রেডিট করছে, কারণ আমার অ্যাকাউন্ট বাড়ছে, মানে ব্যাংক ক্রেডিট করছে। আর আমি কিন্তু জানি না, ব্যাংক আমাকে SMS দিছে, আমি মোবাইল চেক করে নেই, ব্যাংক কিন্তু SMS দিছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড ক্রেডিটেড, টাকা হচ্ছে 20,000। তাহলে আমি কিন্তু জানি না আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট করছে, আমি SMS-টা লক্ষ্য করে নেই, তাহলে আমি কিন্তু ডেবিট করতে পারিনি। এই দেখো ভুল হচ্ছে, দেখছো বিষয়টা? এখন আসো তুমি, এটা গেল ক্রেডিট মেমোরান্ডাম, আমার হয়ে সরাসরি ক্রেডিট করতেছে, কিন্তু আমি কিন্তু না জানার কারণে ডেবিট করতেছি না। তাহলে উভয় বইয়ের মধ্যে গরমিলের লক্ষ্য দেখা যাবে বা গরমিল হবে। এখন ডেবিট মেমো।
ডেবিট মেমো সেম সিস্টেম। তাহলে আমার হয়ে ব্যাংক সরাসরি প্রদান করতেছে বা আমার হয়ে টাকা কেটে নিচ্ছে, যেমন ব্যাংক চার্জ বাবদ সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেবে টাকা। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু SMS দিবে যে ইয়োর অ্যাকাউন্ট ডেবিটেড, টাকা হচ্ছে 1000 ফর ব্যাংক চার্জ, বা ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড, টাকা 10,000 ফর পেইড তোমার অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ অ্যাকাউন্ট পেয়েবলকে পরিশোধ করার জন্য আপনার অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। এগুলো হচ্ছে সরাসরি, মানে আমার অজান্তে। এই যে আমার অজান্তে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, ক্রেডিট করতেছে মানে আমি ডেবিট করি নাই, ডেবিট করতেছে মানে আমি ক্রেডিট করি নাই, তাহলে উভয় বহির মধ্যে কি গরমিল দেখা যাবে না? এগুলোকেই বলতেছি আমি সময়গত আসলে পার্থক্য। তাহলে ক্লিয়ার কিনে জানাবা, ক্লিয়ার কিনে জানাবা, ক্লিয়ার কিনে জানাবা, ক্লিয়ার কিনে জানাবা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনে জানাবা তোমরা। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সময়গত গ্যাপ 4টি। তোমার পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক মানে নগদান বইয়ে ডেবিট হয়েছে, ব্যাংকে ক্রেডিট হয় নাই। বকেয়া চেক নগদান বইয়ে ক্রেডিট হয়েছে, ব্যাংকে ডেবিট হয়নি। ক্রেডিট মেমো পাস বইয়ে ক্রেডিট হয়েছে, নগদান বইয়ে ডেবিট হয়নি। ডেবিট মেমো পাস বইয়ে ডেবিট হয়েছে, নগদান বইয়ে ক্রেডিট হয়নি। মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে নগদান বই আর পাস বইয়ের সম্পর্ক বিপরীতমুখী, নগদান বই আর পাস বইয়ের সম্পর্ক বিপরীতমুখী, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটি। ওকে, তাহলে আমাদের গেল। এগুলো আবার কি হতে পারে, বিপরীত হতে পারে। দেখা গেল যে আমি চেক পাইছি, ভুল করে আমি নগদান বইয়ে ডেবিট করি নাই, ব্যাংক ঠিকই ক্রেডিট করছে, তখন কিন্তু এটাকে আমি পরিবহনাধীন চেক বলবো না। এগুলোর আবার বিপরীতমুখী হতে পারে, এগুলোর আবার বিপরীতমুখী হতে পারে, এটি আবার লক্ষ্য করবো। ওটা কিন্তু ব্যতিক্রমী নিয়ম, তবে এগুলো কিন্তু হচ্ছে সরাসরি নিয়ম, এগুলো ব্যতিক্রমী নিয়ম না। পরিবহনাধীন চেক মানে আমি চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, যেহেতু ব্যাংকে আমি উপস্থাপন করিনি, ব্যাংক আমার ক্রেডিট করেনি। আবার বকেয়া চেক মানে আমি চেক দিছি, যাকে চেক দিছি সে যেহেতু ব্যাংকে আসে নাই, তাহলে ব্যাংক ডেবিট করেনি। তাহলে এগুলোর কিন্তু আবার ব্যতিক্রম হতে পারে। এখন আমরা আসবো খ, আরেকটা ভুল কি, যে কোনো একটি বইয়ের ভুল। তাহলে ব্যাংক বা নগদান বই, আমরা যে কোনো বই কিন্তু ভুল লিখতে পারি, ভুল লিখলে কিন্তু আসলে আমাদের উভয় বইয়ের মধ্যে পার্থক্য দেখা যাবে। তাহলে ওকে, আমাদের বেসিক আলোচনা এটুকুই। এখন আমরা চলে যাবো MCQ এ। এখন আমরা চলে আসবো MCQ এ। এখন MCQ দেখো আরেকটা বিষয় আছে, NSF চেক। এই যে NSF, এটার কিন্তু পূর্ণ নাম তোমার কাছে চায় যে NSF পূর্ণ নাম কি। NSF মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত টাকার অভাবে চেক প্রত্যাখ্যান হওয়া। NSF মানে কিন্তু প্রত্যাখ্যাত চেক, অর্থাৎ আমি ধরো একজন দেনাদারের কাছ থেকে চেক পাইছি, একজন দেনাদারের কাছ থেকে চেক পেয়ে আমি নগদান বইয়ে ডেবিট করছি, ডেবিট করে ওই চেকটা আমার ব্যাংকে প্রেরণ করছি। আমার ব্যাংক কি করছে, আমার ব্যাংক কিন্তু প্রথম ব্যাংক, আমার ব্যাংক প্রথম ব্যাংক, আমার ব্যাংক প্রথম ব্যাংক। তাহলে বিষয়টা লক্ষ্য করো, আমি একজন দেনাদারের কাছ থেকে চেক পাইছি, আমি একজন দেনাদারের কাছ থেকে চেক পাইছি, চেক পেয়ে আমি সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট করলাম। ডেবিট পেয়ে করে আমি কি করব, আধুনিক তোমার অর্থ ব্যবস্থা বা আধুনিক ব্যবসার ক্ষেত্রে কি করা হয়, একজন দেনাদার তোমাকে চেক দেয় বা কারো কাছ থেকে তুমি চেক পাও, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি নগদান বইয়ে ডেবিট করো, ওই চেকটা তুমি তোমার ব্যাংকে জমা দাও। চেকটা তুমি অন্য ব্যাংকের পাইছো, তোমার ব্যাংকে জমা দাও, তোমার ব্যাংক ওই ব্যাংক থেকে ওই চেকের টাকা আদায় করবে। তো তুমি চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার ব্যাংকে জমা দিছো, তোমার ব্যাংক কি করছে, ওই চেকটা দ্বিতীয় ব্যাংকে প্রেরণ করছে, অর্থাৎ যে ব্যাংকের নামে চেকটা তুমি পেয়েছিলে এটা তোমার দ্বিতীয় ব্যাংক, অর্থাৎ দেনাদারের ব্যাংক কিন্তু দ্বিতীয় ব্যাংকটা, এটা তোমার ব্যাংক, এটা দেনাদারের ব্যাংক। এখন তোমার প্রথম ব্যাংক অর্থাৎ তোমার ব্যাংক যখন দেনাদারের ব্যাংকে চেকটা পাঠালো, দেনাদারের ব্যাংক দেখে যে ওই দেনাদারের নামে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, দেখা গেছে তোমাকে চেক দিছে 20,000, তার অ্যাকাউন্টে টাকা আছে 18,000। দেখো বিষয়টা, তার অ্যাকাউন্টে টাকা আছে কি 18,000। তখন দ্বিতীয় ব্যাংক প্রথম ব্যাংকে জানাবে যে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে চেকটা প্রত্যাখ্যান করা হলো, অর্থাৎ চেকটা ফেরত দেওয়া হলো। তখন তোমার ব্যাংক কি করবে, তোমাকে জানিবে যে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে দ্বিতীয় ব্যাংক চেকটা আমাকে ফেরত দিচ্ছে, তখন তোমার ব্যাংক তোমাকে বলবে NSF, তোমার নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে এই ব্যাংকটি সিলমোহ মেরে দিবে, প্রত্যাখ্যান করা হলো। এই ক্ষেত্রে তোমার ব্যাংক তোমার কাছে নোটিফিকেশন চার্জ সংগ্রহ করবে, যেহেতু তোমার ব্যাংক তোমার হয়ে কাজ করলো, টাকা আদায় করতে পারলো না, ব্যর্থ হলো, তাহলে বাড়তি হিসাবে তোমাকে কি করতে হবে, নোটিফিকেশন চার্জ প্রদান করতে হবে। এটি হচ্ছে আসলে NSF চেক। আর এই NSF চেকটা উভয় ক্ষেত্রে হতে পারে, যেমন দেনাদারের ক্ষেত্রে আমার কাছে হয়েছে, আবার আমি কাউকে চেক দিছি, আমার ব্যাংক অপর্যাপ্ত পরিমাণ টাকার কারণে চেকটি আসলে ভাঙ্গার বিনিময়ে টাকা দিতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ওকে, সাগর কুমার স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলাম। ওকে, ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য।
তাহলে ওকে দেখো, এখন আমরা চলে যাব আমাদের MCQ এ, অর্থাৎ আমরা চলে আসব আমাদের বহু নির্বাচনী আমাদের প্রশ্নে যেগুলো আমরা সমাধান করবো। আমরা এতক্ষণ বেসিক আলোচনাগুলো করলাম, আমরা এখন চলে আসব MCQ এ। আমরা কিন্তু বেসিকগুলো খুব ইজিলি আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করলাম, এখন আমরা MCQ আসবো। ব্যাংক সমন্বয় বিবরণী মূল কাজ কি? দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ কি? নগদান বইয়ে জের বের করা, পাস বইয়ের জের বের করা, এগুলো একটাও না। নগদান বইয়ে জের করে হচ্ছে নগদান বই, পাস বইয়ের জের বের করা হচ্ছে তোমার ব্যাংক বিবরণী বা পাস বই, এগুলো একটাও না। তারপরে আমরা চলে আসব নেক্সট কি আছে, নগদান বই ও পাস বইয়ের জেরের গড়মিল বের করা, এটাও না। নগদান বই ও পাস বইয়ের জেরের পার্থক্য নির্ণয় করে মিল করা। দেখো, তাহলে আমরা এটা কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী, অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য দুইটা বহির মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করে আসলে তোমার দুইটা বহির মিলকরণ করা, জেরের মিলকরণ করা। তাহলে আমার একের অ্যান্সার হচ্ছে ঘ, এই যে নগদান বই ও পাস বইয়ের জেরের পার্থক্য নির্ণয় করে মিল করা। তাহলে আমি একের অ্যান্সার পাইলাম, একের অ্যান্সার হচ্ছে ঘ, একের অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে এটা আমাদের এক ক্লিয়ার, আমাদের একের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এখন আমরা চলে আসবো নেক্সট 2। দেখো, কোথা থেকে ব্যাংক উদ্বৃত্তের সঠিক পরিমাণ জানা যায়? আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী বা আমি যখন রেওয়া মিল প্রস্তুত করি, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী রেওয়া মিলে সম্পদ দিকে ব্যাংক জমা পাই, ব্যাংক জমা সম্পদ দিকে ধরো ব্যাংক জমা আছে 50,000 টাকা। এই ব্যাংক জমা জেডটা রেওয়া মিলে কোথা থেকে আসছে, আমি কোথা থেকে পাইছি? আমি কি নগদান বইয়ের জেড থেকে পাইছি, বা আমি কি পাস বইয়ের জেড থেকে পাইছি? আসলে দুইটার কোনো জেড থেকে আমরা পাই নাই। আমরা প্রতি মাস শেষে আসলে আমরা উভয় বইয়ের জেরগুলো নিয়ে আমরা গড়মিলের কারণগুলো জানার চেষ্টা করে আমরা দুইটা বহির তোমার জেরগুলো সমতা বিধান করি। এই যে সমতা বিধানকারী যে জেরটা আছে, এটাই হচ্ছে আসলে ব্যাংক জমার জের। আসলে আমরা কোথা থেকে ব্যাংক উদ্বৃত্তের সঠিক পরিমাণ জানি? ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। তাহলে আমার 2-এর হচ্ছে খ অ্যান্সার, এই যে 2-এর হচ্ছে খ অ্যান্সার, 2-এর হচ্ছে খ অ্যান্সার। ওকে, এটি ক্লিয়ার, 2-এর হচ্ছে খ। এখন আসো 3। দেখো 3 কি বলছে? নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের গড়মিলের কারণ নয় কোনটি? এখন দেখো, নগদান বই ও ব্যাংক বিবরণীর জেরের গড়মিলের কারণ নয় কোনটি? আমি যে কারণগুলো বললাম তোমাকে, এখন এগুলো থেকে আমরা নির্ণয় করব। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এর মধ্যে কারণ নয় কোনটি? কোনটির কারণে দুইটা বহির মধ্যে গড়মিল লক্ষ্য করা যায় না? তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, অর্থাৎ চেক ইস্যু করছি প্রদেয় হিসাবকে, প্রদেয় হিসাব আমার ব্যাংকে গিয়ে চেকটা উপস্থাপন করে নেই, তার মানে আমি নগদান বই ক্রেডিট করছি, ব্যাংক ডেবিট করে নাই। তবে কি দুইটা বহির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে না? তবে এটি হচ্ছে গড়মিলের কারণ। এর মধ্যে কারণ নয় কোনটি? এটি গড়মিলের কারণ, তার মানে আমার ক কারণ নয়, সরি ক কারণ। এখন খ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নগদান বইতে লেখা নেই। ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে, এই অ্যাকাউন্টের জন্য যদি ব্যাংক আমার সুদ মঞ্জুর করে, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। সুদ মঞ্জুর করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করে দেবে, তার মানে এটাকে বলা হয় ক্রেডিট মেমো। তো ক্রেডিট মেমো মানে কি? আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বইয়ে ক্রেডিট করছি, নগদান বইয়ে ডেবিট করি নাই, এটাও গড়মিলের কারণ। এখন ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো। তো এখানে বলছে দেখো, নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের গড়মিলের কারণ নয় কোনটি? এই যে ব্যাংকে যে আমি নগদ টাকা জমা দিলাম, তো যখন আমি ব্যাংকে নগদ টাকা জমা দিছি, আমি সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করছি ধরো 10,000 টাকা। আর আমি যে নিজে সরাসরি ব্যাংকে গেলাম, তাহলে ব্যাংকও আমার হয়ে সরাসরি ক্রেডিট করছে 10,000। তার মানে কি দুইটা বইতে এই লেনদেনটা কিন্তু সঠিকভাবে তোমার লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমি নগদান বইয়ে ডেবিট করছি 10,000, ব্যাংক পাস বইতে ক্রেডিট করছে 10,000, কারণ ব্যাংকে নগদ জমা, দেখো ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, তো যখন ব্যাংকে আমি নগদ জমা দিচ্ছি, তাহলে উভয় বইতে কি লিখি নাই? তাহলে এটা তো উভয় বইয়ের মধ্যে গড়মিলের কারণ নয়। ওকে, কারণ এটি দুইটা বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমি অ্যান্সার বলতে পারি 3-এর হচ্ছে গ, আমাকে আর ঘ পড়তে হবে না। দেখো, ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে গড়মিল। তাহলে আমার 3-এর অ্যান্সার হচ্ছে গ, 3-এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা চলে আসবো 4। দেখো, নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য তৈরি করবে? তাহলে ওটা পার্থক্য তৈরি করবে না। এখন কোনটি পার্থক্য তৈরি করবে একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে MCQ নিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। দেখো, নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য তৈরি করবে? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এখানে বলছে নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে
পার্থক্য তৈরি করবে। তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটি কিন্তু হচ্ছে ক্রেডিট মেমো। দেখো ব্যাংক যখন সুদ মঞ্জুর করে তখন কিন্তু আমাকে জানায় না, আমাকে SMS দিয়ে জানায়, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা আছে ওই টাকার উপর ব্যাংক সুদ মঞ্জুর করবে, সুদ মঞ্জুর করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। আমি যেহেতু জানি না তাই আমি ডেবিট করতে পারবো না, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। অর্থাৎ সরাসরি ব্যাংক যদি আমার হয়ে আদায় করে ক্রেডিট মেমো, ব্যাংক ক্রেডিট করছে আমি ডেবিট করি নাই, ব্যাংক সরাসরি যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় বা আমার হয়ে কাউকে টাকা প্রদান করে ওটাকে বলা হয় ডেবিট মেমো। তাহলে ব্যাংক ডেবিট করছে অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট কমাইছে, আমি ক্রেডিট করিনি, মূল বিষয়টা এটি। তাহলে স্পষ্ট আমরা পেয়ে গেলাম ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তাহলে আমি ক্রেডিট করছি, ব্যাংক ক্রেডিট করছে, আমি ডেবিট, তোমার ব্যাংক ক্রেডিট করছে আমি ডেবিট করি নি, মূল বিষয়টা। তাহলে নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণের মধ্যে পার্থক্য তৈরি করবে? তাহলে 4 হচ্ছে ক অ্যান্সার, 4 হচ্ছে ক অ্যান্সার। আমাকে আর দেখতে হবে না, কারণ দেখো আমানতকারী কর্তৃক জমাদান, তাহলে আমানতকারী মানে আমি, তাহলে আমি ব্যাংকে জমা দিছি, তাহলে এটা কিন্তু পার্থক্যের কারণ না, কারণ আমি নগদান বইয়ে ডেবিট করছি, ব্যাংক ক্রেডিট করছে। তারপরে জমাকৃত চেক আদায়, তাহলে আমি দেনাদারের কাছ থেকে চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, ওই চেকটা আমার ব্যাংকে জমা দিছি, আমার ব্যাংক ওই মাসের মধ্যেই আমার অ্যাকাউন্ট ক্রেডিট করছে, এটিও গরমিলের কারণ না। ইস্যুকৃত চেক পরিশোধ, আমি প্রদেয় হিসাবকে চেক ইস্যু করছি, করার সঙ্গে সঙ্গে ক্রেডিট করছি, ওই মাসেই প্রদেয় হিসাব আমার ব্যাংকে গেছে, চেক উপস্থাপন করছে, মানে প্রদেয় হিসাবকে আমার ব্যাংক টাকা দিয়ে আমার নামে ডেবিট করছে। তাহলে এগুলো একটাও কিন্তু গরমিলের কারণ না। তাহলে গরমিলের কারণ হচ্ছে ক, 4 ক। তাহলে তোমরা জানাবে ক্লিয়ার কিনা, তোমরা বুঝতেছো কিনা দ্রুত জানাও, তোমরা বুঝতেছো কিনা দ্রুত জানাও, তোমরা বুঝতেছো কিনা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও তোমরা বুঝতেছো কিনা, তোমরা সবাই দ্রুত জানাবে বুঝতেছো কিনা, সবাই দ্রুত জানাবে তোমরা বুঝতেছো কিনা, তোমরা বুঝতেছো কিনা সবাই দ্রুত একটু জানাবে, দ্রুত জানাবে তোমরা বুঝতেছো কিনা, সবাই দ্রুত জানাও। তাহলে ওকে 4 আমাদের ডান। এখন আমরা চলে আসবো এখন নেক্সট, আমরা চলে আসবো নেক্সট 5-এ আমরা চলে আসবো। ওকে তোমরা একটু জানাবে সবাই বুঝতেছো কিনা, এবার সবাই একটু জানাবে। হ্যাঁ জিদান ক্লিয়ার, জাবের জি স্যার ক্লিয়ার, শামিম জি স্যার, ইভা ক্লিয়ার স্যার, তারপরে হচ্ছে আরিফ ইজিলি বুঝতেছি, ধন্যবাদ আরিফ তোমাকে সহজে বোঝার জন্য। এখন আসলে প্রশ্ন 5, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে নিচের কোন দফাটি বিয়োগ হবে? এবার দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার সাথে, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এখন আমরা এখানে কোনো হাতের ইশারা, বইয়ের কোনো সূত্র, কোনো কিছু ফলো করব না, আমরা এখানে যোগ বিয়োগ করবো ডেবিট ক্রেডিটের মাধ্যমে। দেখো আমরা হিসাব বিজ্ঞানে কি জানি, ডেবিট যদি ডেবিট হয় আমরা যোগ করি, ক্রেডিট যদি ক্রেডিট হয় আমরা যোগ করি, ডেবিট যদি ক্রেডিট হয় আমরা বিয়োগ করি, ক্রেডিট যদি ডেবিট হয় আমরা করি হচ্ছে বিয়োগ। মূল থিমটা দেখো, ডেবিট ডেবিট যোগ করি, ক্রেডিট ক্রেডিট যোগ করি, ডেবিট ক্রেডিট বিয়োগ করি, ক্রেডিট ডেবিট বিয়োগ করি, মূল থিমটা এটি। তাহলে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব, ডেবিট টু ডেবিট যোগ, ক্রেডিট টু ক্রেডিট যোগ, ডেবিট টু ক্রেডিট বিয়োগ, ক্রেডিট টু ডেবিট বিয়োগ। তাহলে এখানে কি বলছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, একটু তুমি থিঙ্ক করো, নগদান ও বই অনুযায়ী ব্যাংক জমা মানে কিন্তু ডেবিট। দেখো আমি কিন্তু খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, মুখস্থ না, এখানে হিসাব বিজ্ঞানের যে গতানুগতিক নিয়ম এটি অ্যাপ্লাই করে। তাহলে এখানে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, বিষয়টা বোঝার চেষ্টা করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে কি, মানে ডেবিট, মানে কি ডেবিট। তাহলে এখানে কি বলছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দেশ্যের সাথে নিচের কোন দফাটি বিয়োগ হবে, তার মানে যেটি ক্রেডিট হবে, নিচে যে দফাটি ক্রেডিট হবে সেটি বিয়োগ হবে, বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে বলছে ডেবিট, তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে কিন্তু আমার ডেবিট, নগদান অনুযায়ী ব্যাংক জমা মানে কি ডেবিট। তাহলে বলছে নিচের কোনটি বিয়োগ হবে, তাহলে কোনটি ক্রেডিট হবে, কারণ ডেবিটটা বিয়োগ মানে ক্রেডিট। তাহলে আমরা দেখি প্রথমে ব্যাংক চার্জ, প্রথমে কি ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ মানে কি, ব্যাংক চার্জ মানে ডেবিট মেমো। তাহলে ব্যাংকে আমার যে টাকা আছে বা ব্যাংক যে আমার হয়ে বিভিন্ন লেনদেনগুলো তোমার পরিচালনা করতেছে, আমার অ্যাকাউন্টটা পরিচালনা করতেছে, তখন ব্যাংক ওই অ্যাকাউন্টের উপর আমার কি করবে, চার্জ ধরবে, যে এই মাসে বা এই বছরে বা 6 মাস অন্তর আপনার অ্যাকাউন্ট ব্যাংক চার্জ এত টাকা ধার্য করা হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ ডেবিট করা হয়েছে। তাহলে ব্যাংক চার্জ কিন্তু ডেবিট মেমো। তো ধরো ব্যাংক চার্জ 500 টাকা ব্যাংক ডেবিট করছে, এই যে ডেবিট করলাম 500 টাকা, এই ব্যাংক চার্জ কিন্তু সরাসরি তোমার আমার হয়ে
পাস বহিতে ডেবিট করে, তার মানে এটি ডেবিট মেমো। তাহলে ব্যাংক যেটা ডেবিট করে আমাকে সেটা ক্রেডিট করতে হবে। আর আমি যেটা করব সেই জেডটাই কিন্তু আসলে ব্যাংক সমন্বয় বিবরণীর জেড। তাহলে দেখো অলরেডি কি করছে, ব্যাংক চার্জ, ব্যাংক ডেবিট করছে। তো ডেবিট মেমো মানে কি, আমি ক্রেডিট করি নাই, আমি যেটা করি নাই সেই জেডটা আমাকে ধরতে হবে, সেটা ডেবিট বা ক্রেডিট। তাহলে আমি কি করি নাই, ক্রেডিট করি নাই, তাহলে আমার ক অ্যান্সার। আমি কি করিনি, ক্রেডিট করিনি, এখন ক্রেডিট করবো। ক্রেডিট মানে কি, বিয়োগ। ক্রেডিট মানে কি, বিয়োগ। বিষয়টা বোঝার চেষ্টা করো। এবার খ আসো, দেখো দেনাদার কর্তৃক ব্যাংকে জমা। তাহলে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, অর্থাৎ দেনাদার আমার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, আমাকে জমা দেয় নাই, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে। তো দেনাদার যখন সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংক কি করছে, ধরো 10,000 টাকা ক্রেডিট করছে। এই যে সরাসরি যে দেনাদার ক্রেডিট করলো, এটা কিন্তু ক্রেডিট মেমো। আমি কি করি নাই, ডেবিট করি নাই। তো ডেবিট করি নাই, এখন ডেবিট করবো, তাহলে ডেবিটে ডেবিটে যোগ হবে, এটা তো বিয়োগ হচ্ছে না। তারপরে আমার আসো বিনিয়োগের সুদ, এটিও আমি ডেবিট করব। ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ইস্যুকৃত চেক অলরেডি আমি কি করছি, দেখো ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। যখন আমি চেক ইস্যু করি, আমি নগদানভাবে ক্রেডিট করি, মানে আমি ক্রেডিট করছি, ব্যাংক ডেবিট করেনি, যেটি এখন ডেবিট হয়নি, এখনো ডেবিট হয়নি, সেই যেটা প্রকাশ করে। তাহলে ব্যাংক কি করে, ডেবিট করেনি। তো ডেবিট আর ডেবিট তো যোগ হয়। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা তোমরা জানাবে। তাহলে আমরা কিভাবে এখানে অনুধাবন করব, আমি খুব সহজে কিন্তু তোমাকে বুঝাচ্ছি। এখানে কোনো হাতের ইশারা না, কোনো মুখস্থ না, কোনো বই ফলো করবো না আমরা। বইয়ে দেখবা হাজার হাজার সূত্র দিছে, এখানে মূল একটাই সূত্র, ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এখানে একটাই সূত্র, ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তাহলে যোগ বিয়োগটার মূল বিষয়টা কি, ডেবিট যোগ ক্রেডিট যোগ, ডেবিট বিয়োগ ডেবিট বিয়োগ। তাহলে এখানে বিয়োগ মানে ক্রেডিট বুঝাচ্ছে, তাহলে ক্রেডিট এখানে ক, তাহলে আমার পাঁচের অ্যান্সার হচ্ছে ক। তাহলে ক্লিয়ার কিনা জানাবা, পাঁচের হচ্ছে ক। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা জানাবা, আমি কিভাবে বুঝালাম, এই পদ্ধতির ক্লিয়ার কিনা তোমরা একটু জানাবে। আসলে এটা গতানুগতিক নিয়ম, এটা হচ্ছে সঠিক নিয়ম। আসলে আমরা যদি বইগুলো দেখি, বইয়ে হাজার হাজার সূত্র দেখলে কিন্তু আমরা ভয় খাই, তখন এই অধ্যায়টা আমরা স্কিপ করে যাই। সূত্রের কারণে কিন্তু স্কিপ করি। স্যাররা বলে মুখস্থ করো, এগুলো মুখস্থ করে পেয়ে যাবা। আসলে মুখস্থ করার কোনো কিছু নাই, আমাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। তাহলে আমার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী খুব একটি সহজ সাবজেক্ট, এর চেয়ে সহজ সাবজেক্ট আর নেই। আর আর্থিক বিবরণী বিশ্লেষণ সেকেন্ড পেপারের এই দুটো সবচেয়ে সহজ অধ্যায়, কিন্তু স্টুডেন্টের কাছে এই দুটো সবচেয়ে কঠিন অধ্যায় মনে হয়। কারণ হচ্ছে আমরা শিক্ষকরাই এই বিষয়গুলা কঠিন করে ফেলছি। এখন আসো তোমরা 6, দেখো চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা। দেখো চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা, ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। জাহানারা রত্না বলছো ডিয়ার সিয়ারটা আর একবার বললে ভালো হয়, এই অ্যাওয়েটা জানতে চাই। হ্যাঁ ইনশাল্লাহ তোমাদের জানাবো, আমি ক্লিয়ারলি জানাবো। তুমি ওয়েট করো, ক্লাসটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা জানতে পারবা। তোমরা ক্লাসটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা এটা আবারও জানতে পারবা। তাহলে এখন দেখো কি বলছে, চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা, ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে, বিষয়টা দেখো। চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা, তো চেকের মাধ্যমে যে আমি বেতন দিছি, মূল বিষয়টা একটু তুমি অনুধাবন করো। আমি চেকের মাধ্যমে বেতন দিছি, তাহলে আমি যদি চেকের মাধ্যমে বেতন দেই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, আমি যে চেকের মাধ্যমে বেতন দিলাম, তার মানে আমার কিন্তু তোমার চেকের মাধ্যমে বেতন দেওয়ার ফলে আমাকে কিন্তু নগদান বই ক্রেডিট করতে হবে 500 টাকা। বিষয়টা লক্ষ্য করো, নগদান বই ক্রেডিট করতে হবে কি কত টাকা, 500 টাকা। কিন্তু দেখো চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা, ভুল ক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে, একটু তোমরা অনুধাবন করো। তুমি যখন চেক দিছো মানে তুমি কি করবা, তুমি নগদান বই ক্রেডিট করবা। তুমি নগদান বই ক্রেডিট না করে ভুল করে তুমি নগদান বই ডেবিট করছে 500 টাকা। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তুমি যখনই কাউকে চেক দিবা, মানে কি চেক দিছো নগদান বই ক্রেডিট না, চেক পাইছো মানে নগদান বই ডেবিট না। তুমি একজন কর্মচারীকে 500 টাকা চেক দিলে বেতন বাবদ, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হতো, নগদান বইয়ে ক্রেডিট করতে হতো। কিন্তু তুমি নগদান বইয়ে ক্রেডিট করো নাই, না করে তুমি ডেবিট করছো 50 টাকা। তাহলে এখন তুমি যদি সংশোধন করতে চাও, তাহলে কি করতে হবে, আগে যেটা ভুল করে তুমি ডেবিট করছো 50 টাকা, এটা সংশোধন করার জন্য তোমাকে ক্রেডিট করতে হবে 50 টাকা। দেখো বিষয়টা, এই ভুল লিখলে
কিভাবে আমি সংশোধন করি, আমি ডেবিট দিকে যত টাকা ভুল লিখবো সেটা ক্রেডিট করব, আমি ক্রেডিট দিকে যত টাকা ভুল লিখবো আমি ডেবিট করব। মূল থিমটা দেখো, ভুল করার ক্ষেত্রে মূল থিমটা হচ্ছে আমি যত টাকা ডেবিট দিকে ভুল করছি সংশোধনের জন্য তত টাকা ক্রেডিট করব, যত টাকা ক্রেডিট দিকে ভুল লিখছি সংশোধনের জন্য ডেবিট করব। তাহলে আমি 500 টাকার চেক প্রদান করে আমি দেখো নগদান বইয়ে ডেবিট করছি। নগদান বইয়ে ডেবিট করা মানে কি? নগদান বইয়ে ডেবিট করা মানে তো বৃদ্ধি পাওয়া। তুমি যে চেক দিছো তোমার কি অ্যাকাউন্ট বৃদ্ধি পাইছে? না, হ্রাস পাইছে। তোমার তো নগদান বইয়ে ক্রেডিট করা লাগতো 500 টাকা, তুমি ক্রেডিট না করে ডেবিট করছো কত? 50 টাকা। তাহলে তুমি এখন এই ভুলটা সংশোধন করার জন্য কি করবা? নগদান বইয়ে ক্রেডিট করবা 50 টাকা। একদম ক্লিয়ার? তারপরে তুমি কি করবা? এখন তুমি যে চেক প্রদান করলে সেই জন্য আবার 500 টাকা ক্রেডিট করবা। তাহলে দেখো তো তোমাকে ক্রেডিট করতে হবে কত? 550 টাকা। এই যে 550 টাকা এখন ক্রেডিট করতে হবে, এটা যেহেতু তুমি ক্রেডিট করোনি তাহলে উভয় বহির মধ্যে গরমিলের সৃষ্টি হবে না? উভয়ের বহির মধ্যে গরমিলের সৃষ্টি হবে কি না? কারণ তুমি নগদান বইয়ে তো 550 টাকা ক্রেডিট করোনি। কত টাকা ক্রেডিট করোনি? 550 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে তোমার এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে? আমার অ্যান্সার হবে ঘ, 6 ঘ, 550 টাকা। তাহলে একদম ক্লিয়ার কিনে জানাবে, 6 অ্যান্সার হবে ঘ। 550 টাকা কেন? আমি যেহেতু ভুল করে ডেবিট করছি 50 টাকা, তাই সংশোধনের জন্য আমি ক্রেডিট করলাম 50 টাকা আর লিখি নেই 500 টাকা। তাহলে আমার মোট ক্রেডিট করতে হবে 550 টাকা। তো যেহেতু 550 টাকা আমি ক্রেডিট করি নাই, তাহলে দুইটা বহির মধ্যে গন্ডগোল বা গরমিল লক্ষ্য করা যাবে। ক্লিয়ার কিনে জানাবে তোমরা দ্রুত, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, সজীব 550 টাকা, তোমার কুতুল্লা 550 টাকা, ফিরোজ খান 450 টাকা। ফিরোজ খান দুঃখিত, এটি ভুল হয়েছে, এটা হবে 550 টাকা। ওকে, এখন চলে আসবো আমরা 7 আসবো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা ভুলে নগদান বইতে দুবার লেখা হয়েছে। এবার দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি? এটা হচ্ছে ক্রেডিট মেমো। আমি আবারও বলতেছি, ব্যাংক আমার হয়ে সরাসরি যদি পাস বইতে ক্রেডিট করে এটাকে বলা হয় ক্রেডিট মেমো। ব্যাংক সরাসরি আমার হয়ে যদি কাউকে টাকা প্রদান করে বা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ওটাকে বলা হয় ডেবিট মেমো। এটা আমরা জানি না, এটা আমাকে SMS এর মাধ্যমে ব্যাংক জানায়। আধুনিক যুগে অর্থাৎ আধুনিক ব্যবসায়ে ব্যাংক সবারই কিন্তু মোবাইল নাম্বার নেয়। যখনই ব্যাংক আমার হয়ে আমার অজান্তে আমার অ্যাকাউন্টকে ডেবিট বা ক্রেডিট করবে তখনই কিন্তু মেসেজ দিবে। তুমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলো দেখবা, যখনই তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে তোমাকে বলবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, যখন কমবে তখন বলবে ডেবিটেড। তাহলে ক্রেডিট মানে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়তেছে, ডেবিট মানে তোমার অ্যাকাউন্টে টাকা কমতেছে। তাহলে ব্যাংক চার্জ মানে কি? দেখো তো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে ব্যাংক তোমার অ্যাকাউন্ট ডেবিট করছে, এটা মানে ডেবিট মেমো, যেকে সংক্ষেপে DM বলে। এই দেখো, ডেবিট মেমো, ডেবিট মেমোর নাম। তাহলে তোমার ব্যাংক যে ডেবিট করলো তোমাকে এখন কি করতে হবে? তোমাকে করতে হবে ক্রেডিট। দেখো বিষয়টা, তোমাকে করতে হবে ক্রেডিট। এখন তুমি কি করছো দেখো, ভুলে নগদান বইয়ে দুবার লেখার ফলে গড় মূল্যের পরিমাণ কত? আর তুমি একবার ক্রেডিট না করে একবার 300 লিখছো, আরেকবার 300 লিখছো, বিষয়টা অনুধাবন করো। তারপরে ব্যাংক কিন্তু ডেবিট মেমোর নাম করছে 300 টাকা, ব্যাংক কিন্তু সঠিকভাবে 300 টাকা ডেবিট করছে। তুমি কি করছো? 600 টাকা ক্রেডিট করছো। কারণ ব্যাংক যেটা ডেবিট করবে তুমি সেটা ক্রেডিট করবা, ব্যাংক যেটা ডেবিট করবে তুমি সেটা ক্রেডিট করবা। তুমি নগদান বইয়ে কি করছো? দুবার ক্রেডিট করছো। দেখো, ভুলে নগদান বইয়ে দুবার লেখার ফলে গড় মূল্যের পরিমাণ কত? তাহলে একবার সঠিক, ওকে, কোনো সমস্যা নাই। এই যে গড় মূল্য 300 টাকা, গড় মূল্য কিন্তু কোনো 600 টাকা হবে না, মাথায় রাখবা, গড় মূল্য হবে 300 টাকা। কারণ তুমি দুইবার ভুলে ক্রেডিট করছো, মানে দুইবার তুমি নগদান বইয়ে লিখছো। তাহলে একবার লিখছো সঠিক, আরেকবার দেখলে লেখা, এটা হচ্ছে ভুল। তাহলে ভুল কত? 300 টাকা। তাহলে আমার 7 খ অ্যান্সার, 7 অ্যান্সার হচ্ছে খ, 7 অ্যান্সার হচ্ছে খ। ক্লিয়ার কিনে জানাবা, 7 অ্যান্সার খ। ক্লিয়ার কিনে জানাবা, সবাই দ্রুত ক্লিয়ার কিনে জানাবা। হ্যাঁ, 300 টাকা, 300 টাকা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, 300 টাকা, ওকে, ধন্যবাদ, 300 টাকা, ওকে, ডান, সবার ক্লিয়ার। এখন আমরা আসবো 8। দেখো 8, মিস্টার রাকিবের নিকট হতে প্রাপ্ত 5000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক উক্ত চেক জমা করেনি, এর ফলে। দেখো একদম ইজি। তাহলে মিস্টার রাকিবের নিকট হতে প্রাপ্ত 5000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে মূল বিষয়টা কি? এটা হচ্ছে পরিবহনাধীন চেক, এটা হচ্ছে পরিবহনাধীন চেক। দেখো, এটি হচ্ছে পরিবহনাধীন চেক। আমি তোমাকে কি বলছি? তোমাদেরকে খুব ইজিলি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি যে দেনাদার যখন আমাকে চেক দেয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাকে চেক দেয় সে দেনাদার। আমি যদি কোনো ব্যক্তিকে চেক দেই,
এটা হচ্ছে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব। কারণ আমি যখন চেক পাবো এটা আমার তোমার হচ্ছে প্রাপ্য হিসাব, আমি যখন চেক দিব এটা আমার প্রদেয় হিসাব। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে আমি কি করছি দেখো তো, মিস্টার রাকিবের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকার চেক, তাহলে রাকিব আমার দেনাদার, আমি চেক পাইছি, চেক পেয়ে সঙ্গে সঙ্গে আমি কি করছি, আমি নগদান বইয়ে ডেবিট করছি। দেখো আমি নগদান বইয়ে কি করছি, ডেবিট করছি। যখন আমি চেক পাইছি, দেখো মিস্টার রাকিবের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে আমি চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করছি, করে আমি আমার ব্যাংকে জমা দিছি। আমি আমার ব্যাংকে কি করছি, জমা দিছি। আমি আমার ব্যাংকে জমা দিছি। তাহলে আমি যে আমার ব্যাংকে জমা দিছি, দেখো আমি যে আমার ব্যাংকে জমা দিছি, তাহলে আমার ব্যাংক কিন্তু ব্যাংক উক্ত চেক জমা করেনি। তাহলে আমার কি করছে, ব্যাংক এটা কি করেনি, জমা করেনি। তাহলে ব্যাংক জমা যেহেতু করেনি, তাহলে কি হয়েছে, ব্যাংক বিবরণী জমা বেশি হয়েছে, এটা কিন্তু হয়নি। দেখো ব্যাংক বিবরণী জমা বেশি হয়েছে, তারপরে ব্যাংক বিবরণী জমা কম হয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে 8-এর খ। তাহলে আমার ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে, যেহেতু এটা আদায় করেনি, তাহলে আমার ব্যাংক বিবরণীতে আদায় করেনি, ক্রেডিট করেনি। দেখো ব্যাংক 5,000 টাকা কি করেনি, ক্রেডিট করে, আমি কিন্তু ডেবিট করছি, ব্যাংক ক্রেডিট করেনি। যেহেতু ব্যাংক ক্রেডিট করেনি, ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে, তার মানে 8-এর খ অ্যান্সার। 8-এর অ্যান্সার হচ্ছে খ। তাহলে আমার 8-এর অ্যান্সার হচ্ছে খ। তাহলে ক্লিয়ার কিনা জানাবে। তাহলে আমার 8-এর অ্যান্সার হচ্ছে খ। আমার 8-এর অ্যান্সার হবে খ। তাহলে আমি আবারও বলতেছি যে মিস্টার রাকিব আমার দেনাদার, রাকিব আমাকে চেক দিছে, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করছি, নগদান বইয়ে আমি ডেবিট করছি। তারপরে কি বলছে, কিন্তু ব্যাংক উক্ত চেক জমা করেনি, ব্যাংক কি করেনি, জমা করেনি। তার মানে কি আমি আমার ব্যাংকে চেকটা দিছি, আমার ব্যাংক ওই দেনাদারের ব্যাংকের সাথে মিউচুয়াল করেনি, তার মানে আমার অ্যাকাউন্টে জমা করেনি। তাহলে আমার যদি অ্যাকাউন্টে জমা না করে, তাহলে আমার এই অ্যাকাউন্টে কম দেখানো হবে না। আমি যতই বেশি দেখাই, আমি বেশি দেখালে তো হবে না, মূল হচ্ছে তো ব্যাংক, এই অ্যাকাউন্টটা সংরক্ষণ করে কে, ব্যাংক। তাহলে ব্যাংক এই অ্যাকাউন্টে টাকাটা যোগ করেনি, তাহলে কি হবে, ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে। ক্লিয়ার কিনা জানাবে। হ্যাঁ এখন বললাম, আমি আবারও ক্লিয়ার কিনা জানাও, আমি আবারও বললাম এখন ক্লিয়ার কিনা জানাও। আমি আবারও বলতেছি, মিস্টার রাকিব কিন্তু আমার দেনাদার, মিস্টার রাকিব আমাকে 5,000 টাকা চেক দিছে, মানে কি আমি আমার নগদান বইয়ে ডেবিট করছি। তাহলে আমি যতই ডেবিট করি, এই অ্যাকাউন্ট ব্যাংক নামক যে অ্যাকাউন্টটা আমার আছে, এই অ্যাকাউন্টটা মেনটেন করে কে, আমার ব্যাংক। এই অ্যাকাউন্টটা মেনটেন করে কে, আমার ব্যাংক। আমি যতই নগদান বইয়ে আমি টাকা বাড়াই বা কমাই, আমার ব্যাংক যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্ট বাড়াবে বা কমাবে না, আমার অ্যাকাউন্ট কি কোনো পরিবর্তন হবে, হবে না। তাহলে আমি রাকিবের কাছ থেকে চেক পেয়ে নগদান বই বাড়াইছি, ঠিক আছে, কিন্তু আমার ব্যাংক তো ওই টাকাটা আদায় করেনি। দেখো কিন্তু ব্যাংক উক্ত চেক জমা করেনি, মানে কি ক্রেডিট করেনি। তো ব্যাংক যেহেতু উক্ত চেক ক্রেডিট করে নেই, তাহলে ব্যাংক বিবরণীতে এই 5,000 টাকা কম দেখানো হবে না। তাহলে আমার অ্যান্সার কি, ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে। তাহলে কি ব্যাংক বিবরণীতে জমা কম হয়েছে, এই অ্যাকাউন্টে জমা দেখায় নেই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ। ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে, সবাই ক্লিয়ার কিনে জানাবে। এখন সবাই ক্লিয়ার কিনে জানাবে। তাহলে খুব ইজি, খুব ইজি, এর চেয়ে সহজ আর নাই এই পন্থা, আমরা খুব সহজে আসলে অনুধাবন করব। এখন চলে আসো নেক্সট 9, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে। দেখো এবার ব্যাংক বিবরণী যদি ক্রেডিট উদ্বৃত্ত, এখন মূল বিষয়টা আমি বুঝাই। আমি যখন নগদান বই সংরক্ষণ করি, নগদান বইয়ের ডেবিট, এই ডেবিট মানে আমি সম্পদ যখন বৃদ্ধি পাই তখন ডেবিট করি, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। তাহলে আমি যখন নগদান বই অনুযায়ী আমি এটা যোগফল টানি, এটা যোগফল টানি, এই দেখো যোগফল নিয়ে আমি টাকা পাই, সঙ্গে নেই নিয়ে আমি এখানে কিন্তু একটা পার্থক্য পাই, এই পার্থক্যটা কিন্তু আমার ব্যাংক জমা, এই পার্থক্য কি আমার ব্যাংক জমা, ব্যাংক জমা। দেখো তাহলে এই পার্থক্য ব্যাংক জমা, এই পার্থক্য মানে কি, এখন যদি আমার নগদানে ক্রেডিট পার্থক্য হয়, তাহলে পাস বইয়ে ডেবিট পার্থক্য হবে, এটার এই পার্থক্য মানে কি, এখানে পার্থক্য বেরাবে। এখন এখানে কি বলছে, ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত মানে কি, এই দেখো আমি যোগফল টানলাম, এটা পাস বই। এই ক্রেডিট মানে কি আমার অ্যাকাউন্টের জমাটাকে বুঝাচ্ছে না, তাহলে আমি যোগফল নামালাম, ধরো যোগফল আমি পাইলাম 1 লক্ষ টাকা, যোগফল 1 লক্ষ টাকা, এই পাশে দিলে 1 লক্ষ টাকা, এখান থেকে আমি প্রদানগুলো বিয়োগ করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলাম, করে বিয়োগফল পাইলাম আমি 30,000 টাকা। এই 30,000 টাকা আমার জন্য কি, দেখো তো চিন্তা করো তো, তাহলে আমার ক্রেডিট পাশে টাকাগুলো কিন্তু জমা, তাহলে আমি যখন ডেবিট করতেছি ব্যাংক তখন ক্রেডিট করতেছে, তাহলে ক্রেডিট উদ্বৃত্ত মানে কি, ক্রেডিট বড় ডেবিট ছোট। তাহলে আমি এই যে 30,000 টাকা পার্থক্য পেলাম, এটা ক্রেডিট উদ্বৃত্ত না, তো এই টাকাটা আমার জন্য কি, সম্পদ না, এই টাকাটা আমার জন্য কি, সম্পদ কিনা, আমার জন্য কি, সম্পদ কিনা। কিন্তু যদি ডেবিট বড় হতো, ক্রেডিট ছোট হতো, এইখানে সে মানাইলো 15,000 টাকা, এইটা কিন্তু আমার জন্য ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমার কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে
আমার জমার চেয়ে ব্যাংক কিন্তু আমাদের বেশি টাকা প্রদান করতে পারে, এটা সাময়িক ঋণ, এটা সাময়িক ঋণ, যেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত কখন হয়? যখন নগদান বইয়ে ক্রেডিট বড় হয়, ডেবিট ছোট হয়। যখন পাস বইতে ডেবিট বড় হয়, ক্রেডিট ছোট হয়। এটা হচ্ছে আমাদের দায়, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখানে কি হয়েছে? যদি নগদান বইয়ে ডেবিট বড় হয়, ক্রেডিট ছোট হয়, এখানে পার্থক্য বেরাবে, এটা ব্যাংক জমা। যদি পাস বইতে ক্রেডিট বড় হয়, ডেবিট ছোট হয়, যে পার্থক্যটা বের হবে এটি আমার ব্যাংক জমা, অর্থাৎ আমার সম্পদ। তাহলে 9 ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে? সম্পদ। তাহলে 9 ঘ অ্যান্সার, 9 ঘ অ্যান্সার। এখানে যদি প্রশ্ন করতে এমন, ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে, এখন তোমরা বলো। ব্যাংক বিবরণী অনুযায়ী, এটা যদি প্রশ্ন থাকতে এমন, ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত কি নির্দেশ করে, দ্রুত জানাও। ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত কি নির্দেশ করে? সম্পদ না দায়, দ্রুত জানাও। ব্যাংক উদ্বৃত্ত অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত। এখন ডেবিট উদ্বৃত্ত মানে কি দেখো, এবার একটু আমি ক্লিয়ার বুঝাই। ডেবিট উদ্বৃত্ত মানে ডেবিট বড়। এই দেখো ডেবিট, এই যে ডেবিট পাশে টাকাগুলো আছে, আমি যোগ করলাম, ধরো পাইলাম আমি 1,20,000। আমার ক্রেডিট পাশে নিয়ে যাবো আমি 1,20,000। এই 1,20,000 থেকে এই টাকাগুলো বিয়োগ করবো, করে পাইলাম আমি ধরলাম 22,000। এই 22,000 টাকা মানে কি? এই 22,000 টাকা মানে ব্যাংক আমার হয়ে আমার জমার চেয়ে বেশি প্রদান করছে। ব্যাংক আমার হয়ে বেশি প্রদান করছে, ব্যাংক আমার হয়ে 22,000 টাকা বেশি প্রদান করছে। এইটাকে আমি বলতেছি ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ স্বাভাবিক জেরের বিপরীত। তাহলে আমার স্বাভাবিক জের কি? পাস বইয়ের ক্ষেত্রে ক্রেডিট বড়, নগদান বইয়ের ক্ষেত্রে ডেবিট বড়, মাথায় রাখবা, এটা স্বাভাবিক জের। তারপরে নগদান বই অনুযায়ী ডেবিট বড়, স্বাভাবিক জের। পাস বই অনুযায়ী ক্রেডিট বড়, স্বাভাবিক জের। এরা সম্পদ নির্দেশ করে, তারপরে ব্যাংক জমা নির্দেশ করে। কিন্তু পাস বই অনুযায়ী যদি ডেবিট বড় হয়, ডেবিট, আর নগদান বই অনুযায়ী যদি ক্রেডিট বড় হয়, ক্রেডিট। এগুলো ব্যাংক জমাতিরিক্ত মিন করে, এগুলো ব্যাংক জমাতিরিক্ত মিন করে, তার মানে দায়। ব্যাংক জমাতিরিক্ত মানে দায়। ওকে, ক্লিয়ার। আর হচ্ছে 10, এখন আমরা আসবো 10। পাস বইয়ের সঙ্গে নগদান বইয়ে, দেখো পাস বইয়ের সঙ্গে নগদান বইয়ের সম্পর্ক কি রকম? তাহলে পাস বইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্ক খ, বিপরীত তোমার ধর্মী, বিপরীত ধর্মী, একদম বিপরীত। এরা হচ্ছে দা কুড়াল সম্পর্ক, মানে সবসময় মারামারি করে। এদের সম্পর্ক দা কুড়াল, অর্থাৎ সবসময় মারামারি করে, সবসময় মারামারি। তার মানে এরা বিপরীতমুখী সম্পর্ক। এরা এরা হচ্ছে শত্রু, এরা ভাই ভাই হচ্ছে শত্রু। এ ডেবিট হলে ও ক্রেডিট, এ ডেবিট হলে এ ক্রেডিট, মূল বিষয়টা এটা। এরা হচ্ছে শত্রু, বিপরীতমুখী, এরা হচ্ছে বিপরীতমুখী, মাথায় রাখবা। এরা হচ্ছে দা কুড়াল সম্পর্ক, অর্থাৎ শত্রু, এরা হচ্ছে বিপরীতমুখী। তো পাস বইয়ের সঙ্গে নগদান বইয়ের সম্পর্ক কি? বিপরীতমুখী, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট হলে পাস বইয়ের ক্রেডিট হয়। ওকে, এখন আসলে 11, এনএসএফ চেক কোনটি? এদের এনএসএফ আমরা ক্লিয়ার হলাম। এনএসএফ মানে কি? অপর্যাপ্ত পরিমাণ টাকার কারণে প্রত্যাখ্যাত চেক। অপর্যাপ্ত পরিমাণ টাকার কারণে যে চেকটা প্রত্যাখ্যাত হবে, এটি হচ্ছে এনএসএফ চেক। আর এনএসএফ চেকের পূর্ণ নাম কি? এটা এমসিকিউতে আসছে, আমি এটা দেইনি। নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। আমি আবারও বলতেছি, এনএসএফ মানে তোমার জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক প্রত্যাখ্যান, অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণ টাকার কারণে আমার যে চেকটা প্রত্যাখ্যাত হবে, আমি যে চেকটা জমা দিয়েছি, অর্থাৎ আমি দেনাদার আমাকে চেক দিছে, ওই চেকটা আমার ব্যাংকে জমা দিছি, আমার ব্যাংক দেনাদার ব্যাংকে পাঠাইছে, দেনাদারের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তাহলে ওভারঅল আমার কি দাঁড়াইলো? আসলে আমি দেনাদারের কাছ থেকে টাকা পাইনি। এটাকে আমি বলতেছি এনএসএফ চেক, অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণ তহবিলের কারণে যে চেকটি প্রত্যাখ্যাত হয়। এটার পূর্ণ রূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। তাহলে আমার অ্যান্সার 11 হচ্ছে ক। আমার 11 অ্যান্সার হচ্ছে ক। আমার 11 অ্যান্সার হচ্ছে ক। আমার 11 অ্যান্সার হচ্ছে ক। এটা ক্লিয়ার। এখন আমরা চলে আসবো 12, ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? এই যে আমরা এখনই ক্লিয়ার হলাম, এগুলো কিন্তু এখনই ক্লিয়ার হলাম। দেখো ব্যাংক বিবরণী ডেবিট, দেখো এই যে এটা ডেবিট, এই ডেবিট উদ্বৃত্ত মানে ডেবিট বড়, এই পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত মানে ক্রেডিট বড়। মূল থিমটা দেখো। তাহলে নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত যে কথা, পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত একই কথা। তো নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা, পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমা। ওকে, তাহলে নগদানের ডেবিট, নগদান ডেবিট, নগদান, নগদান হচ্ছে এই যে এন ন প, দেখো সিআর, দেখো নগদান ডি, পাস সিআর। এই নগদান ডেবিট পাস ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমা, মানে হচ্ছে ব্যাংক জমা। এটা নোট করে রাখবা, ব্যাংক জমা লিখবা। নগদান বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত ও পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক জমা বুঝায়। নগদান বই অনুযায়ী এবার ক্রেডিট,
পাস বই অনুযায়ী ডেবিট, এরা ব্যাংক জমাতিরিক্ত বুঝায়, ব্যাংক জমাতিরিক্ত বুঝায়, মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, জমাতিরিক্ত। এখন ব্যাংক জমা এটা ডেবিট জের প্রকাশ করে নগদান বই অনুযায়ী, পাস বই অনুযায়ী ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত নগদান বই অনুযায়ী ক্রেডিট জের প্রকাশ করে, পাস বই অনুযায়ী ডেবিট জের প্রকাশ করে। একদম ক্লিয়ার? তাহলে 12 আমার অ্যান্সার হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত। তাহলে আমি কি বললাম? ডেবিট উদ্বৃত্ত। ডেবিট উদ্বৃত্ত এইবার দেখো, এই যে ডেবিট উদ্বৃত্ত কোথায় আছে, এই দেখো, নগদান বই অনুযায়ী ডেবিট, পাস বই অনুযায়ী ক্রেডিট, ব্যাংক জমা। আর নগদান বই অনুযায়ী ক্রেডিট, পাস বই অনুযায়ী ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত। তার মানে অ্যান্সার সঠিক হচ্ছে খ, 12 হচ্ছে খ, 12 হচ্ছে খ অ্যান্সার সঠিক, 12 হচ্ছে খ। একদম ক্লিয়ার, 12 অ্যান্সার হচ্ছে খ। তাহলে ওকে ক্লিয়ার কিনে জানাবে, তোমরা ক্লিয়ার কিনে জানাবে। এখন আসলে তোমার 13, ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল ডিএম মানে কি? দেখো এটা খুব ইজি, এখন আমরা পাবো ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল ডিএম। ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে ক্রেডিট মেমোরেন্ডাম। ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম, মাথায় রাখবা, ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডাম কি? ব্যাংক যখন আমানতকারীর হয়ে সরাসরি যেগুলো কর্তন করে, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি যেগুলো কর্তন করে। ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে ক্রেডিট মেমোরেন্ডাম। তো ডিএম মানে ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম মানে কি? ব্যাংক তার আমানতকারীর হয়ে সরাসরি অ্যাকাউন্ট থেকে যেগুলো কর্তন করে সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। আর ব্যাংক তার আমানতকারীর হয়ে সরাসরি যেগুলো ব্যাংকে আদায় করে, অর্থাৎ ব্যাংকে ক্রেডিট করে। ব্যাংক ক্রেডিট মানে পাস বইতে ক্রেডিট মানে আমানতকারী টাকা বৃদ্ধি পেয়েছে, পাস বইতে ডেবিট মানে আমানতকারী টাকা হ্রাস পেয়েছে। এখন যখন সরাসরি পাস বহিতে ব্যাংক ক্রেডিট করে এগুলোকে বলা হয় ক্রেডিট মেমো, যখন সরাসরি পাস বহিতে ব্যাংক ডেবিট করে এগুলোকে বলে ডেবিট মেমো। তার মানে 13 ক অ্যান্সার, 13 ক অ্যান্সার, 13 ক অ্যান্সার। হ্যাঁ, রেজাউনা ইসলাম স্যার 12 নম্বরটা আরেকবার বলবেন প্লিজ। স্যার 12 নম্বরটা কি প্রবলেম? হ্যাঁ, ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? দেখো এটা আমি আবারও বলতেছি, দেখো আমি একটু ক্লিয়ার করি তোমাদের এই বিষয়টা। 12 নম্বরটা একদম ইজি। দেখো ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত, ডেবিট মানে কি? এই যে ডেবিট বড়, ডেবিট বড়, ক্রেডিট ছোট। তাহলে ডেবিট বড় মানে কি? জমার চেয়ে বেশি ব্যাংক প্রদান করছে, বিষয়টা লক্ষ্য করো। এই ডেবিট বড় মানে কি? ডেবিট মানে কি? ব্যাংকের ডেবিট মানে কি? এই পাস বই যেটা ডেবিট মানে কি? পাস বইয়ের ডেবিট মানে ব্যাংক আমার হয়ে, আমি যদি প্রতিষ্ঠান হই, যেগুলো প্রদান করছে। তাহলে আমার ব্যাংকে জমা আছে ধরলাম আমার 1 লক্ষ টাকা, এখন ব্যাংক প্রদান করছে 1,20,000 টাকা। দেখো তাহলে আমার জমা আছে অ্যাকাউন্টে 1 লক্ষ, কিন্তু হিসাব করে দেখলো ব্যাংক প্রদান করছে 1,20,000, তার মানে পার্থক্য 20,000, এটা ডেবিট। এই যে ডেবিট যে 20,000 হলো, এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক জমাতিরিক্ত। এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, হচ্ছে চলতি দায়। তার মানে ব্যাংকে আমার যা জমা আছে তার চেয়ে বেশি যদি আমার হয়ে ব্যাংক প্রদান করে, এটাকে বলা হয় ব্যাংক বিবরণীর ডেবিট জের, ব্যাংক বিবরণীর ডেবিট জের, যেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। তোমরা সবাই কিন্তু ব্যাংক জমাতিরিক্ত কথাটার সাথে পরিচিত। ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংকে যা জমা আছে তার চেয়ে যদি ব্যাংক আমার হয়ে বেশি প্রদান করে। আমি কি বললাম? ব্যাংকে আমার জমা আছে 1 লক্ষ টাকা, হিসাব করে দেখা গেল মাস শেষে যে ব্যাংক আমার হয়ে প্রদান করছে 1,20,000। তাহলে 1,20,000 যদি প্রদান করে, 1,20,000 টাকা থেকে যদি 1 লক্ষ আমি বিয়োগ করি, তাহলে ব্যাংক আমার হয়ে বাড়তি কত টাকা দিছে? 20,000। এটি শুধু ব্যবসায়ীরা পায়। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ব্যাংক জমাতিরিক্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারি। যদি সেভিং অ্যাকাউন্ট খোলো, সেভিং অ্যাকাউন্টে এটা হবে না। যদি ফিক্সড অ্যাকাউন্ট খোলো, ফিক্সড অ্যাকাউন্টে এটি হবে না। তাহলে আমি আবারও বলতেছি, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি যদি ব্যাংকে ব্যবসায়িক হিসাব খোলো, কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু সবাই খুলতে পারবে না, ব্যবসায়িক হিসাবটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফেসিলিটিস হচ্ছে ব্যাংকে তোমার যত টাকা জমা আছে তার চেয়ে যদি বেশি টাকা ব্যাংক প্রদান করে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক প্রদান করবে। যখন জমাচ্ছে ব্যাংক তোমার হয়ে বেশি টাকা প্রদান করবে, এটাকে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক বিবরণীর ক্ষেত্রে ওটাকে বলি ডেবিট জের, আর নগদান বইয়ের ক্ষেত্রে ওটাকে বলি ক্রেডিট জের। আমি আবারও বলতেছি যে পাস বইয়ের ক্ষেত্রে পাস বইয়ের ক্ষেত্রে ডেবিট, নগদান বইয়ের ক্ষেত্রে ক্রেডিট। দেখো আমি আবার বলতেছি, পাস বইয়ের যেটা ডেবিট, নগদানের সেটা ক্রেডিট জের। ওকে, এটি হচ্ছে জমাতিরিক্ত, এটি হচ্ছে জমাতিরিক্ত, এটি হচ্ছে চলতি দায়। এটা সাময়িক সময়ের জন্য তোমাকে দিবে, সাময়িক সময়ের জন্য।
পরে কিন্তু অটো অ্যাডজাস্ট হবে। তাহলে দেখো ব্যাংক তোমার কাছে 20,000 টাকা পায়, বেশি দিছো, আর পরবর্তীতে তুমি যখন টাকা জমা দিবা এই টাকাটা তুমি জমা দিয়ে শোধ করে দিবা, এটা সাময়িক। ওকে, ক্লিয়ার কিনা এবার জানাবে, ক্লিয়ার কিনা এবার তোমরা জানাবে, ক্লিয়ার কিনা দ্রুত তোমরা জানাবে, ক্লিয়ার কিনা এবার, ক্লিয়ার কিনা এবার জানাও। তুমি প্রশ্ন করেছিলে হচ্ছে রেজওয়ানা, তুমি ক্লিয়ার কিনা জানাবে রেজওয়ানা, ক্লিয়ার কিনা জানাবে রেজওয়ানা। এবার চলে আসবো আমরা 14। ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়? দেখো ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়, ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়, ডেবিট মেমো ইস্যুর ফলে আমার পাস বইয়ের জের কমে যায়, ব্যাংক জমার জের কমে যায়। আমি আবার বলছি ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়, পাস বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায়। দেখো ডেবিট মেমো ইস্যুর ফলে কি হয়, ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ কমে যায়, ভুল, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যায়। তাহলে ডেবিট মেমো মানে সরাসরি ব্যাংক, আমি যদি আমানতকারী হই, আমার যে টাকাটা প্রদান করে, অর্থাৎ ব্যাংক আমার টাকা যখন প্রদান করবে ব্যাংক সরাসরি তার ডেবিট করবে, তার মানে অ্যাকাউন্টকে কমাবে। তাহলে ব্যাংক ডেবিট করে মানে আমার অ্যাকাউন্ট কমে, ব্যাংক ক্রেডিট করে মানে আমার অ্যাকাউন্ট বাড়ে। তাহলে ডেবিট মেমো মানে আমার অ্যাকাউন্ট কমবে, ব্যাংক জমার পরিমাণ কমবে, ক্রেডিট মেমো মানে আমার ব্যাংক জমার পরিমাণ বাড়বে, এটা মাথায় রাখবা। তাহলে ডেবিট মেমো মানে কি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাবে, মানে ব্যাংক জমার পরিমাণ কমবে। ক্রেডিট মেমো মানে কি, আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়বে, তাহলে অ্যাকাউন্টের পরিমাণ বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে তোমরা ক্লিয়ার হও, ক্লিয়ার কিনে জানাবে 14, ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে। ওকে, এখন হচ্ছে 15। ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যান হলে এবং নগদান বই লেখা না হলে ব্যবসায়ের কি হবে, ব্যবসার কি? দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা চলে আসছি, খুব গুরুত্বপূর্ণ, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে বুঝতে হবে। এখন আমি এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করাই। আর্থিক অবস্থা মানে কি, আমরা আর্থিক অবস্থা বলতে আধুনিক হিসাব বিজ্ঞানে বলি হিসাব সমীকরণ। এই দেখো আমাদের হিসাব বিজ্ঞানে আর্থিক অবস্থা মানে এ সমান এল প্লাস ওই, হিসাব সমীকরণে আর্থিক অবস্থা মানে এটি। তাহলে এখন কি বলছে, ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে এবং নগদান বইতে লেখা না হলে ব্যবসার কি হবে। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক, এর আগের কিন্তু একটা লেনদেন আছে, দেনাদার আগে আমাকে চেক দিবে। ওকে, তাহলে একজন দেনাদারের কাছ থেকে চেক পাইছি 10,000 টাকা, তো যখন আমি দেনাদারের কাছ থেকে চেক পাইছি আমি নগদান বই ডেবিট করছি না। দেখো আমি নগদান বই কি করছি, ডেবিট করছি, আমি নগদান বই কি করছি, ডেবিট করছি। আমি নগদান বই ডেবিট করার পর আমি এই চেকটা আমার ব্যাংকে প্রেরণ করছি, আমার ব্যাংকে প্রেরণ করছি। আমার ব্যাংকে প্রেরণ করার পর আমার ব্যাংক যার কাছ থেকে আমি চেক পেয়েছি তার ব্যাংকে এই চেকটি প্রেরণ করছে, আর প্রেরণ করার পর দেখছে তার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তখন এই চেকটা প্রত্যাখ্যান হয়েছে। ওকে, আর প্রত্যাখ্যান যে হলো, প্রত্যাখ্যান হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নগদান ব্যয় ক্রেডিট করতে হতো। কেন ক্রেডিট করতে হতো, কারণ আমি যে নগদান ব্যয় ডেবিট করছি আমার তো ব্যাংকে অ্যাকাউন্ট বাড়লো না, আমার তো ব্যাংকে অ্যাকাউন্ট বাড়ে নাই, আমি ভুল করে নগদান বই ডেবিট করছি, বিষয়টা লক্ষ্য করো। কারণ যখন আমার প্রাপ্ত চেক প্রত্যাখ্যান হয়, আমি যে নগদান বইকে ডেবিট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু নগদান বইকে ক্রেডিট করতে হয় প্রাপ্ত চেক প্রত্যাখ্যানের ফলে। ওকে, তাহলে আমি কি করছি, যেহেতু নগদান বই লিপিবদ্ধ করে নেই, তাহলে নগদান বই কিন্তু ডেবিট অবস্থায় আছে। তাহলে ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যান হলে, নগদান বই লেখা না হলে ব্যবসায়ের কি হবে, তাহলে ব্যবসার কি সম্পদ বেশি দেখানো হবে না? এই যে আমি নগদান বইতে ডেবিট করছি মানে তো সম্পদ আমার বেশি দেখানো হয়েছে, সম্পদ কি দেখানো হয়েছে, বেশি দেখা হয়েছে। যদি আমি নগদান বই ক্রেডিট করতাম তাহলে ডেবিটে ক্রেডিটে কাটা যেত, তাহলে আমার সম্পদ বাড়তো না কমতো না। তাহলে আমি নগদান বই যেহেতু ডেবিট করছি, পরবর্তীতে ক্রেডিট করে নেই, তাহলে আমার কারবারের সম্পদ কি করা আছে, বেশি দেখানো আছে। তাহলে আর্থিক অবস্থা কমবে না, আর্থিক অবস্থা বাড়বে, সম্পদ বেশি দেখানো নাকি আর্থিক অবস্থা বাড়বে। তাহলে আমার 15 ক্ষয় অ্যান্সার, 15 হচ্ছে ক্ষয় অ্যান্সার। তাহলে আমি যেহেতু নগদান বই দেখাই নাই, তাহলে নগদান বই আমি বেশি ডেবিট করে দেখাইছি, তার মানে আমার সম্পদ বেশি দেখা আছে, তো সম্পদ বেশি মানে কি আর্থিক অবস্থা বাড়বে। তাহলে ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে। হ্যাঁ পিয়াল বলছো, হাই স্যার আমি বরিশাল থেকে বলছি, ধন্যবাদ তোমাকে। মোজাহিদুল সালমান, ধুর ক্লাসে করবো না। মোজাহিদুল কি সমস্যা তোমার একটু জানাবে, তুমি তোমার কি সমস্যা মোজাহিদুল, কি সমস্যা তোমার, তুমি ক্লাস করবে না কেন, তুমি একটু জানালে ভালো হবে, তোমার কি সমস্যা। স্যার সিকিউ 30-এ পাস কত আর এমসিকিউ 15-তে পাস কত? ও সিকিউ দুইটা মিলে পাস কত, তুমি দুইটা মিলে 33 বা 40 33.5% ধরবা। তোমাদের 30, তোমার সিকিউ হচ্ছে 30 মার্ক, 30-এর মধ্যে তোমার 33%, অর্থাৎ 33, অর্থাৎ এখানে পাস হচ্ছে 10 মার্কে আর ওইখানে পাস হচ্ছে 5 মার্কে, তোমাদের মোট হচ্ছে 15 মার্কে পাস। তোমাদের সিকিউ এ পাস হচ্ছে 10-এ, এমসিকিউ পাস হচ্ছে 5-এ।
মনে রাখবা। 3 ভাগের 1 ভাগ হচ্ছে 5 মার্ক, 30 মার্ক 3 ভাগের 1 ভাগ 10, 15 মার্ক 3 ভাগের 1 মাস 5। তাহলে তোমার সিকিউতে 10 পেলে পাস, এমসিকিউতে 15 পেলে পাস। ওকে, তাহলে ওকে, এটি ক্লিয়ার। এখন আমরা চলে আসবো নেক্সট। আমাদের আর বেশি কিছু নাই, আমাদের আর মাত্র 2-1টি আছে, 2-1টি করলে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। এখন আমরা চলে আসবো 16। জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 38,000 টাকা। দেখো, জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, তাহলে জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মানে কি? এখানে আমি বারবার বলতেছি, এখানে কোনো হাতের ইশারায় অন্য কোনো টেকনিকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব না। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সবসময়ের জন্য গতানুগতিক নিয়ম ফলো করব, ডেবিট ক্রেডিট জের। তাহলে ব্যাংক, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, তা নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মানে ডেবিট। তাহলে আমার দেখো ডেবিট কত, তাহলে ডেবিট আমার 38,000, ডেবিট আমার 38,000। দেখো এই স্পষ্ট বলা আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 38,000 টাকা। তাহলে আমার নগদান বই অনুযায়ী ডেবিট, তাহলে ডেবিট বলতে পারি ডেবিট 38,000 টাকা। ওকে, গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি 18,000 টাকা পরিশোধ করেছে। তাহলে ব্যাংক সরাসরি পরিশোধ করছে মানে ডেবিট মেমো, তার মানে পাস বইতে ব্যাংক ডেবিট করছে 18,000। তাহলে ব্যাংক যেটা ডেবিট করে আমি সেটা ক্রেডিট করি নাই, মানে ক্রেডিট করি নাই, যেটা করি নাই সেই জেরটা আমার এখন হবে। তাহলে আমি কি করি নাই? ক্রেডিট করি নাই। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে ক্রেডিট হচ্ছে 18,000। তাহলে আমি তোমাকে কি বলছি? ডেবিটটা যদি ক্রেডিট হয় মানে বিয়োগ, ডেবিটটা যদি ডেবিট হয় মানে যোগ, ক্রেডিটটা যদি ক্রেডিট হয় যোগ, ক্রেডিটটা যদি ডেবিট হয় বিয়োগ। তাহলে আমি আবারও বলতেছি, এনে স্পষ্ট বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স। তা নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মানে কি? ডেবিট জের, তোমার এটা ডেবিট জের। ওকে, এখন ব্যাংক তোমার সরাসরি ঋণের টাকা পরিশোধ করছে, তার মানে ডেবিট মেমো। তাহলে ব্যাংক ডেবিট করছে, তুমি কি করো নাই সেটা হচ্ছে তোমার জের। তুমি কি করো নাই? তুমি পাস বহিতে কি করো নাই আর নগদান বহিতে কি করো নাই, মূলত এটি কিন্তু তোমার জের। তুমি নগদান বহিতে ক্রেডিট করো নাই, যেটি করো নাই সেই জেরটা এখন হবে, তাহলে ক্রেডিট জের। তো ডেবিটটা ক্রেডিট মানে কি? বিয়োগ। তাহলে কত হবে? 20,000। 20,000 কি হবে? ডেবিট জের, মানে কি? নগদান বইয়ের জের। তাহলে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যাংক বিবরণী ব্যালেন্স কত হবে। তাহলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স হবে 20,000 টাকা। কত টাকা হবে? 20,000 টাকা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে খ, 16 হচ্ছে খ, 16 হচ্ছে খ। ওকে, জাহান আর রত্না বলছে মালিকরা সত্ত্বের পরিবর্তন বিবরণী ক্লাস লাগবে। ওকে, ইনশাল্লাহ করার চেষ্টা করব আমি। এখন 17, প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা, ব্যাংক ভুলবশত পাস বইয়ে ডেবিট করেছে। এবার দেখো এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করতেছি। দেখো, প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা, তাহলে প্রাপ্য নোট কিন্তু ব্যাংক আদায় করছে। আর প্রাপ্য নোটের টাকা ব্যাংক আদায় করছে, আদায় করার সঙ্গে সঙ্গে আমার হয়ে প্রাপ্য নোটের টাকা ব্যাংক আদায় করছে, তাহলে ব্যাংক কিন্তু ক্রেডিট করতো 10,000, ক্রেডিট করা লাগতো, এটা ক্রেডিট করা লাগতো 10,000। কিন্তু ব্যাংক ক্রেডিট না করে পাস বহিতে, দেখো ব্যাংক ভুলবশত পাস বহিতে ডেবিট করছে, তাহলে 10,000 টাকা ডেবিট করছে। আমি কালো কালি দিয়ে এটা বুঝাই, ব্যাংক কি করছে? পাস বহিতে ডেবিট করছে। এইটা কিন্তু করে নাই, তার মানে এই দেখো সবুজ কালি করে নাই, এটি করছে। তাহলে করতে হতো ক্রেডিট, ভুল করে করছে ডেবিট। এখন বলছে পাস বইয়ের কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে। একটু চিন্তা করো, আমি কি বললাম? ভুলের ক্ষেত্রে তুমি কিন্তু পাস বইতে ভুল করছো, করা লাগতো ক্রেডিট, করছো ডেবিট। তাহলে তুমি ভুল করে যেটা করবা সংশোধন হতে তার বিপরীত করবা। তাহলে ভুল করে তুমি করছো কি? ডেবিট। এটা সংশোধনের জন্য আমি একবার করব ক্রেডিট, এটা হলো ভুল সংশোধন, এটা হলো কি? ভুল সংশোধন। এখন সঠিকভাবে লিখতে হবে, আবার লিখবো 10,000 ক্রেডিট। তাহলে আমি প্রশ্নে কি বললো? পাস বইয়ের কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে। তাহলে দুইটা মিলে পাস বইয়ে ক্রেডিট করতে হবে 20,000 টাকা। দেখো এই যে ক্রেডিট পাশে দেখছো, ক্রেডিট করতে হবে 20,000 টাকা। কেন? কারণ আমি ভুল করে ডেবিট পাশে লিখছি, ভুলটা সংশোধন করার জন্য কি করব? ডেবিট করছি, ক্রেডিট করব। তাহলে কি হবে? ডেবিট ভুল 10,000, আবার ক্রেডিট ভুল 10,000। ভুল করছি, আবার বিপরীত দিকে ভুল করতে হবে। এই ভুলে কাটা শূন্য, ভুলে কাটা কি? শূন্য। তাহলে ভুল করে আমি আবার ক্রেডিট করলাম। ওকে, আবার আমি সংশোধনের জন্য ক্রেডিট করব 10। তাহলে আমি একবার ভুল সংশোধনের 10, সংশোধনের 10, তাহলে আমি ক্রেডিট করব 20। তাহলে আমার অ্যান্সার হবে তোমার 20,000 টাকা ক্রেডিট। এই আমার অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে আমার 17 হচ্ছে ঘ, 17 হচ্ছে ঘ। ক্লিয়ার কিনা জানাবা? 17 হচ্ছে ঘ, খ না 17 হবে ঘ। ক্লিয়ার কিনা জানাবে? 17 হচ্ছে ঘ। এটি ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত নাও। 17 ঘ।
তোমার 20,000 টাকা ক্রেডিট হবে, 20,000 টাকা ক্রেডিট হবে। 17 ক্লিয়ার কিনা জানাবে, 17 ক্লিয়ার কিনা জানাবে, 17 ক্লিয়ার কিনা জানাও সবাই, 17 ক্লিয়ার কিনা জানাও। তুমি প্রাপ্য বিলের টাকা ক্রেডিট না করে ডেবিট করছো, তাহলে ভুলটা সংশোধন করার জন্য কি করতে হবে? 10,000 টাকা ক্রেডিট করতে হবে। আবার শুদ্ধভাবে জন্য আবার 10,000 টাকা ক্রেডিট, তাহলে মোট ক্রেডিট কত? 20,000 টাকা। ক্লিয়ার কিনা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও। আমি আমারও এটা বুঝেছি, দেখো প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা, তাহলে আমার হয়ে ব্যাংক প্রাপ্য নোটের টাকা আদায় করছে, আমার হয়ে ব্যাংক প্রাপ্য নোটের টাকা আদায় করছে। কত টাকা আদায় করছে? 10,000 টাকা আদায় করে ভুলবশত পাস বইয়ে ডেবিট করেছে। ব্যাংক কি করছে? ক্রেডিট না করে ডেবিট করছে। দেখো এই ভুল, ভুল সংশোধনের উপায় কি? যে বইতে ভুল করব ওই বইতে সংশোধন করব। ডেবিট ভুল করলে সংশোধনে ক্রেডিট, ক্রেডিট ভুল করলে সংশোধনে ডেবিট, মূল থিমটা হচ্ছে এটি। তাহলে ডেবিট পোর্শনে ভুল করে লিখছি 10, তাহলে আমি ক্রেডিট করব 10, এটা ভুল সংশোধন, ভুল সংশোধন গেল। এখন আমি আমার ব্যাংক যে প্রাপ্য বিল আদায় করলো আমার অ্যাকাউন্টকে বাড়াবে না? আমার অ্যাকাউন্টে বাড়ালো, তো ডেবিটে ক্রেডিটে 0 হলো, অর্থাৎ সংশোধন হলো। আবার যদি বাড়ায় 10,000, তাহলে আমার মোট বাড়াইতে হবে কত? 20,000 না? তাহলে ক্রেডিট করতে হবে 20,000 না? এবার ক্লিয়ার কিনে দাঁড়াও, এবার ক্রেডিট কিনে দাঁড়াও। হ্যাঁ 2বার ক্রেডিট হবে, ওকে। এবার ক্লিয়ার কিনে দাঁড়াও, ওকে। এখন চলো আসো পরের 18, পাস বই এবং নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ। ফরাদ বলছো স্যার আর্থিক বিবরণী কি বাধ্যতামূলক থাকবে এসএসসিতে? আর্থিক বিবরণী তোমাদের প্রশ্নে থাকবে, আর্থিক বিবরণী তোমাদের প্রশ্নে থাকবে, বাট বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে না। তোমরা যদি ঢাকা বোর্ডে তোমাদের কিন্তু সকল বোর্ড মিলে তোমাদের একটা মানবন্টন দিছে, এটা সকল বোর্ড মিলে এই মানবন্টনটা তোমরা ঢাকা বোর্ডে পাবা। ঢাকা বোর্ডে উল্লেখ আছে যে তোমাদের মোট 11টি প্রশ্ন আসবে, 11টি। এই 11টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। তার মানে এখানে কোনো বিভাগ থাকবে না। যেমন তোমাদের হিসাব বিজ্ঞান ক বিভাগ আর খ বিভাগ অনুযায়ী প্রশ্ন হয়, ওখানে বলছে ঢাকা বোর্ডের তোমার নোটিশে দেওয়া আছে সকল বোর্ডের জন্য যে মোট 11টি প্রশ্ন আসবে, কোনো বিভাগ থাকবে না, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এটি থেকে আমরা বুঝতে পারি যে আর্থিক বিবরণী বাধ্যতামূলক না, আর্থিক বিবরণী বাধ্যতামূলক না। তাহলে ওকে ক্লিয়ার কিনা জানাবে। এখন আমরা আসবো 18, পাস বই এবং নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ। পাস বই আর নগদান বইয়ের উদ্বৃত্তের গড়মিলের কারণ কি? তার মধ্যে সবাই জানি পরিবহনাধীন চেক, তোমার হচ্ছে বকেয়া চেক, ডেবিট মেমো, ক্রেডিট মেমো ভুল। ওকে, তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপন না করা, তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপন না করা মানে কি? বকেয়া চেক। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় না হওয়া মানে কি? পরিবহনাধীন চেক। ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ না হওয়া, ধারে পণ্য ক্রয়, এটির সাথে কি চেকের সম্পর্ক আছে? নেই। তার মানে আমার যেটি আমি যদি একটি দেখি অ্যান্সার ভুল, তাহলে বাকি দুটো সঠিক হবে। এই মাল্টিপাল কোশ্চেনের সুবিধা এটা, যখন তোমার 3টে অপশন থাকবে, এটা সুবিধা আছে, যদি ভুলটা তুমি বাইর করতে পারো বাকি দুটো সঠিক, তাহলে আমার 1 আর 2 সঠিক, আমার 1 আর 2 সঠিক, তাহলে আমার 1 আর 2 ক, তাহলে 18 ক, 18 ক, তাহলে আমাদের 18 হচ্ছে ক, 18 হচ্ছে ক অ্যান্সার, 18 হচ্ছে ক অ্যান্সার, 18 হচ্ছে ক অ্যান্সার, 18 হচ্ছে ক। ওকে, ধন্যবাদ। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগতেছে একটু জানাবে, তোমাদের ক্লাসটি কেমন লাগতেছে, তোমাদের ক্লাসটি কেমন লাগতেছে। আর একটা বিষয় আমি বলে রাখি যে আজকের ক্লাসটি তোমরা হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং আমার ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি লিখে দিচ্ছি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড স্পেস দিয়ে লিখবে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং। এই হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিংয়ে আজকের ক্লাসটি আগামীকাল তোমরা পেয়ে যাবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে তোমরা পরবর্তীতে আবার ভালোভাবে দেখবে। হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রাইব করে নেবে, এটি তোমাদের উপর কাছে অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং, তোমরা এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আবারও পেয়ে যাবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, দেখতে পারবে। অবশ্যই তোমরা নিজেরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রাইব করে নিবে, এটি আমার অনুরোধ। আমি আবারও বলতেছি, আমার ইউটিউব চ্যানেল আছে হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং, এই ক্লাসগুলো আগামীকাল ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। রেজানা অনেক ভালো লাগছে ক্লাসটা, আর আমি অনেক উপকৃত হয়েছি, আশা করছি সবাই লাভবান হচ্ছে ইনশাল্লাহ। রেজানা ধন্যবাদ তোমাকে।
আমি ইউটিউব দেখি, যতবার না বুঝি ততবার। হ্যাঁ রেওয়ামিল করাবো ফরাত, কন্টিনিউসলি সবগুলো আমি করাবো, কন্টিনিউসলি সবগুলো করাবো। জাহানারা রত্না বলছে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, অবশ্যই 10%, জাবেদা কী হবে? তুমি কোনটা জাবেদা চাচ্ছ, আসবাবপত্র ক্রয়ের জাবেদা না অবশ্যই জাবেদা? আসবাবপত্র ক্রয়ের জাবেদা না অবশ্যই? তুমি আসবাবপত্র যদি ক্রয় করো, ক্রয় আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর অবশ্যই জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। শরীফ হোসেন শরীফ বলছো স্যার ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না? আবারও বলতেছি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ আরিফ বলছো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, নতুন কিছু শিখতে পারছি, ধন্যবাদ আরিফ। অবশ্যই এভাবে আমার পাশে থাকবে তোমরা, তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো শেয়ার করবে, সবাইকে জানাবে যে ক্লাসগুলো সম্পর্কে তোমরা জানাবে, তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই আমি আসলে সবার মাঝে হাইলাইট হতে পারবো, আসলে আমারও কষ্টগুলো সার্থক হবে। তাহলে শরীর তুমি কোনটা বুঝতে পারো না একটু জানাবে। তাহলে আমি আবারও বলতেছি, এখানে বলতেছে পাস বই এবং নগদান বইয়ের মধ্যে গরমিলের কারণ, পাস বই আর নগদান বইয়ের গরমিলের কারণ কোনটি কোনটি? তো ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ না হওয়া, ধারে পণ্য ক্রয়ের সাথে তোমার পাস বই আর নগদানের সম্পর্ক আছে? পাস বই আর নগদানের সম্পর্কে চেক সনাত লেনদেন, ধারে পণ্য ক্রয়, এটি যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটি কোথাও বসবে না। এটা কি লেনদেন? নর্মাল জার্নাল পারি? হ্যাঁ এটা লেনদেন। আসবাবপত্র ক্রয় লেনদেন, অবচয় লেনদেন, এগুলো তো লেনদেন, এগুলো লেনদেন, কারণ এগুলোর ফলে কারবার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এগুলো লেনদেন। স্যার এমসিকিউ 15টার মধ্যে কয়টা মিনিমাম হতে হবে ফরাত? 5 মার্ক পাস, তুমি 15টার মধ্যে পাস পেলে তুমি এমসিকিউতে পাস করবা। 5 মার্ক হচ্ছে, পাসের মার্ক হচ্ছে 5, পাস পেলে তুমি পাস করবা ইনশাআল্লাহ। আমি যেভাবে আমি 10টা অধ্যায়ে এমসি করাবো, শোনো আমার ক্লাসগুলো ফলো করো, পরবর্তীতে আমার ভিডিওগুলো ফলো করবা, মনোযোগ সহকারে দেখবা, তোমাদের পড়তে হবে না, আমি এটা বলতেছি। আমার ক্লাসগুলো ফলো করো, আমি 10টা, তোমাদের যে ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে, সেকেন্ড পেপারে 10টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ ক্লাস করাবো, প্রত্যেকটা অধ্যায়ের আমি এমসিকিউ ক্লাস করাবো। তাহলে আমাদের 18 ডান, আমাদের 18 ডান। প্রত্যেকটা অধ্যায়ে আমি এমসিকিউ ক্লাস করাবো, এমসিকিউ নিয়ে কোনো টেনশন হবে না। এবং সেই সাথে আমি যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায়, যেমন আর্থিক বিবরণী বিশ্লেষণ, রেওয়ামিল, এগুলোর সিকিউ ক্লাস করাবো। 19 নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গরমিলের কারণ। এবারও গরমিলের কারণ, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ, এটি হচ্ছে ক্রেডিট, তোমার ডেবিট মেমো। ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, অর্থাৎ দেখো রোমান সংখ্যা 1 আমি বুঝাচ্ছি, রোমান সংখ্যা 1 এটি হচ্ছে দেখো ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ, এটাকে বলি ডেবিট মেমো, এটাকে বলি ডিএম। 2 এটা হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়, এটি হচ্ছে ক্রেডিট মেমো। আমি বারবার বলতেছি যে 2টা বইয়ের মধ্যে গরমিলের কারণ কি? তোমার পরিবহন চেক, বকেয়া চেক, ডেবিট মেমো, ক্রেডিট মেমো, 2টা বহির যে কোনো বহির ভুল, এই তো, আর তো কোনো কিছু নাই। তাহলে প্রথমটা হচ্ছে তোমার ডেবিট মেমো, পরেরটা ক্রেডিট মেমো। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, মানে 3 হচ্ছে NSF চেক। তার মানে 3টাই তো গরমিলের কারণ। তোমার ডেবিট মেমো মানে কি? পাস বইয়ে ডেবিট করছি, নগদান বইয়ে ক্রেডিট করি নাই। ক্রেডিট মেমো কি? পাস বইয়ে ক্রেডিট করছি, নগদান বইয়ে আমি ডেবিট করি নাই। NSF চেক মানে কি? আমি যখন চেক পাইছি, আমি নগদান বইয়ে ডেবিট করছি, পরবর্তীতে চেকটা প্রত্যাখ্যান হয়েছে, আমি নগদান বইয়ে ক্রেডিট করি নাই। দেখো এক জায়গায় টিক চিহ্ন, আরেক জায়গায় টিক চিহ্ন নাই, যে জায়গায় ক্রস সেটা আমি লিখি নাই, তার মানে ভুল। তাহলে এই যে জায়গায় টিক্স আর এক জায়গায় ক্রস, তার মানে 2টা বইয়ের মধ্যে গরমিল হলো না, মানে 3টা অপশনই আমাদের গরমিলের কারণ। তাহলে আমরা 19-এর বলবো ঘ, আমি 19-এর বলবো ঘ, 19-এর বলবো কি ঘ। তাহলে ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে। হ্যাঁ বোর্ডের লেখাটা এখন একটু ঝাপসা মেবি হচ্ছে, নেটওয়ার্কের কারণে ঝাপসা মেবি হচ্ছে। হ্যাঁ আর শেষ করে দেবো, আর শেষ করে দেবো ইনশাল্লাহ, শেষ করে দিব ইনশাল্লাহ, এখন শেষ করে দেবো। তাহলে এটা ক্লিয়ার কিনে জানাবে, ক্লিয়ার কিনে জানাবে। তাহলে 19-এর হচ্ছে আমাদের ঘ, 19-এর হচ্ছে আমাদের ঘ। ক্লিয়ার কিনে তোমরা জানাবে, দ্রুত জানাও, ক্লিয়ার কিনে দ্রুত জানাও। আর একটি আছে মাত্র, আর একটি আছে ইনশাল্লাহ, এখনই শেষ করে দেবো। আর একটি আছে, আর মাত্র একটি আছে, আর মাত্র একটি আছে, আমি শেষ করে দেবো। এটা ক্লিয়ার কিনে জানাবে। এখন আমরা সর্বশেষ আসবো 20। দেখো এই 20টা খুবই গুরুত্বপূর্ণ, 20টা একটু মনোযোগ দাও।
প্রীতি কোংয়ের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা। এটি একটি ম্যাথ করবা কিভাবে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি বলতেছি এখানে আমি কাউকে ছোট করে দেখবো না। আমরা যদি বইগুলো ফলো করি, বইয়ে দেখবা অনেক সূত্র, হাজার সূত্র দিছে, মুখস্থ করতে হবে। আমরা যদি আবার অনলাইনে বিভিন্ন ইউটিউবে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী সার্চ দেই, আমরা যদি বিভিন্ন ফেসবুকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সার্চ দেই, অনেক রকমের পদ্ধতি আছে। আসলে একটাও কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি না। আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতি, হিসাব বিজ্ঞানের যে মূল থিম ডেবিট হলে আমাকে কিন্তু যোগ করতে হয়, ক্রেডিট হলে আমাকে কিন্তু বিয়োগ করতে হয়, ক্রেডিট হলে আমাকে যোগ করতে হয়, ডেবিট হলে আমাকে বিয়োগ করতে হয়। আসলে আমি এই থিমটা ইউজ করে, আমরা যেটা গতানুগতিক নিয়ম জানি, এই থিমের সাহায্যেই আমরা অতি সহজে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারি, এবং এটা বিজ্ঞানসম্মত। তুমি যখন হায়ার এডুকেশনে যাবা, তুমি অনার্স লেভেলে যাবা, আমি চাই তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তুমি যখন অনার্স লেভেলে যাবা তখন কিন্তু তুমি এই জিনিসটা আরও পিওরলি অনুধাবন করতে পারবা। আসলে হাতের ইশারা বলো, বইয়ের মতো মুখস্থ বলো, সব ভুল পদ্ধতি। তুমি অনার্স লেভেলে গেলেই কিন্তু তুমি বুঝতে পারবা আসলে এটা হচ্ছে মূল পদ্ধতি, ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ। তাহলে আমি যখন ম্যাথ করব, সেই ক্ষেত্রে আগে দেখব যে জেরটা দেওয়া আছে সেটা ডেবিট জের না ক্রেডিট জের। দেখো, প্রীতি কোংয়ের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স মানে ডেবিট জের। তাহলে আমি লিখলাম, দেখো ডেবিট, এই ডেবিট জের। ডেবিট জের কত টাকা? 50,000। এই দেখো 50,000, ডেবিট হচ্ছে 50,000। ওকে, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 65,000। এটা আমি এখন নিব না, ওটা পরে, কারণ আমি একটা জের নেবো, একটা জের ধারা ধরবো। আমি এবার এটা দিয়ে বুঝাবো গরমিলের কারণ কি। তার মানে দেখো, এখানে আমি বলতে পারি নগদান বইয়ে 50,000, শেষের জের পাস বইয়ে 65,000। তাহলে উভয় বইয়ের মধ্যে জের মিলে নাই। কেন মিলে নাই? তাহলে আমি এখন দেখি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 25,000 টাকা। দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় এটাকে বলি ক্রেডিট মেমো। তার মানে আমি কি করছি, দেখো পাস বইতে আমি ক্রেডিট করছি 25,000, তাহলে পাস বইতে ক্রেডিট করছি, ক্রেডিট মেমো। নগদান বইয়ে ডেবিট করি নাই, যেটা করি নাই সেটা জের। নগদান বইয়ে কি করি নাই? ডেবিট করি নাই। তাহলে এখন ডেবিট করবো, এই দেখো ডেবিট কি হবে? যোগ হবে এই 25,000। তাহলে ডেবিট কি হবে? যোগ করবো, এই যে 75,000 ডেবিট হলো। দেখো 75,000 ডেবিট। তার মানে এটা আমার গরমিলের কারণ। 1 নম্বর হচ্ছে গরমিলের কারণ, কারণ আমি পাস বইয়ে ক্রেডিট করছি, নগদান বইয়ে ডেবিট করে নেই, তাহলে গরমিলের কারণ পাইলাম। ওকে, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায়। দেখো, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায়, তার মানে কি? দেনাদার আমাকে চেক দিছে, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করছি 30,000, নগদান বইয়ে ডেবিট করছি কি 30,000। জমাকৃত চেক ব্যাংক করতে দেখায়, ব্যাংক কিন্তু ক্রেডিট করছে 30,000। তাহলে উভয় বহিতে যদি কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয়, এই লেনদেনটি কি গরমিলের কারণ? তার মানে 2, এই যে প্রমাণ সংখ্যা 2, এটি কিন্তু গরমিলের কারণ না। দেখো, আমি যখন চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, আমি ব্যাংকে চেকটি জমা দিছি, ব্যাংক দেনাদারের ব্যাংক থেকে আদায় করে আমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে। এই জায়গায় স্পষ্ট জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায়, তাহলে আমার নগদান বইয়ে ডেবিট হয়েছে, পাস বইতে ব্যাংক ক্রেডিট করছে, তাহলে এটি গরমিলের কারণ না। ওকে, ডান। এখন 3, প্রদেয় বিলের টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। তাহলে প্রদেয় বিল সরাসরি পরিশোধ করছে মানে ডেবিট মেমো, এই যে ডেবিট 10,000। তাহলে ডেবিট পাস বইতে ডেবিট করছে, আমি ক্রেডিট করি নাই। এই দেখো, আমি ক্রেডিট করিনি, ক্রস। এখন করব কি? করব ক্রেডিট করব। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে এখন আমি বিয়োগ করব 10,000। তাহলে দেখো তো আমার ডেবিট জের 65,000 হয়েছে, দেখো তো 65,000 হয়েছে। তাহলে আমার কি কি কারণে হলো জের 65,000? এই যে 25,000 আর এই যে 10,000। তাহলে আমার কিন্তু দেখো মিলে গেছে। তাহলে এই 55,000 টাকা দিয়ে অঙ্ক শুরু করে 65,000 মিলে ফেললাম ডেবিট ক্রেডিটের মাধ্যমে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? ক্ষয়ে। এবার আমি যদি এই জিনিসটাই আমি ব্যাংকের জের দ্বারা নির্ণয় করতাম, কিন্তু দেখো ব্যাংকের জের দ্বারা, এবার দেখো ব্যাংকের জের দ্বারা যদি নির্ণয় করতাম, তাহলে আমি কিন্তু নগদান বইয়ের জের নিচ্ছি, এবার ব্যাংকের জের নেবো। দেখো কিভাবে যোগ বিয়োগ করতে হয়। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যালেন্স, দেখো এটা কি বলছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক ব্যালেন্স থাকে, এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। দেখো ব্যাংকে যে টাকা জমা থাকে এটা কিন্তু ক্রেডিট জের, তাহলে আমি লিখবো CR 65,000। দেখো,
তাহলে আমি ডেবিট দ্বারা তোমাকে মিল করে দিছি। এবার আমি 65 থেকে 50-এ আসবো, 65 থেকে 50-এ আসবো। তাহলে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা মানে ক্রেডিট ব্যালেন্স 65,000। ওকে, এখন আমি যদি 1 নম্বর সমন্বয়ে দেখি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 25,000 টাকা। তাহলে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে, তার মানে ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে 25,000। তাহলে ব্যাংক ক্রেডিট করছে, আমি কি করে নিই, এটা জের, আমি ডেবিট করি নাই। আমি কি করি নাই, ডেবিট করি নি। আমার জের কি আছে, ক্রেডিট, আমি কি করি নি, ডেবিট। আমি যদি ডেবিট করি কি করবো, আমি কি করবো, টাকাটা বিয়োগ করবো না, 25,000 টাকা বিয়োগ করবো না, ডেবিট মানে এই ব্র্যাকেট দিলাম, আমি কি করবো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে আমার থাকে কি, সিআর থাকে হচ্ছে আমার 40,000। দেখো সিআর থাকে আমার কি 40,000, কারণ আমার ক্রেডিট বড় ডেবিট ছোট। তাহলে আমি বিয়োগ করে পাইলাম সিআর 40,000। আচ্ছা আমি কিভাবে মিল করতেছি, যোগ বিয়োগের সিস্টেমটা। তাহলে আমি এখানে কোনো হাতের ইশারা, কোনো বইয়ের সূত্র, আমি কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না। আমি কিভাবে ডেবিট ক্রেডিট অ্যাপ্লাই করতেছি চিন্তা করো তুমি। 803 2 নম্বর তো গরমিলের কারণ না, কারণ এখানেও 30,000 হয়েছে, এইখানেও 30,000 হয়েছে, এটা গরমিলের কারণ না, এটা গরমিলের কারণ না। এবার হচ্ছে 3, প্রদেয় বিলের টাকা ব্যাংক করতে করছে, মানে ডেবিট মেমো, ব্যাংক ডেবিট করছে 10,000, ব্যাংক ডেবিট করছে 10,000, ব্যাংক ডেবিট করছে, আমি কি করে নেই, ক্রেডিট করি নেই, আমি ক্রেডিট করি নেই। আমি যেটা করি নেই সেটা জের হবে এখন। তাহলে আমার ক্রেডিট ছিল, আমি করি নেই কি, ক্রেডিট, এই দেখো ক্রেডিট। তাহলে ক্রেডিট আর ক্রেডিট কি হবে, যোগ হবে না, তাহলে 10,000। দেখো মিলছে 50,000, দেখো তো মিলছে, তাহলে এই দেখো তো মিলি গেল না। তাহলে আমি 65,000 দ্বারা শুরু করলাম, 50,000 মিলাইছি। আমি 50,000 দ্বারা শুরু করলাম, 65,000 মিলাইছি। তাহলে আমার কোনো হাতের ইশারা, আমার কোনো বইয়ের সূত্র, আমি কোনো কিছু ইউজ করছি, আমি সাধারণ যে গতানুগতিক নিয়ম ডেবিট ক্রেডিটের, এই জিনিসটা আমরা সবাই বুঝি। যদি এই জিনিসটা আমরা একটু অনুধাবন করতে পারি, আমার ইউটিউব চ্যানেলে যাবা, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আছে ব্যাংক সমন্বয় বিবরণীর, ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ইনশাআল্লাহ তোমরা যদি ভিডিওগুলো দেখো, তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কোনো ধরনের মুখস্থ করতে হবে না। আমি তোমাকে এতটুকু কথা দেবো, গতানুগতিক নিয়মে আমার ভিডিওগুলো দেখে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী আয়ত্ত করতে পারবা। আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম হোয়াইট বোর্ড অ্যাকাউন্টিং। হোয়াইট বোর্ড লিখে স্পেস দিবে, অ্যাকাউন্টিং লিখবা, হোয়াইট বোর্ড একসাথে, হোয়াইট বোর্ড স্পেস দিয়ে অ্যাকাউন্টিং লিখবা, আমার ইউটিউব চ্যানেলটা পাবা। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, অবশ্যই সাবস্ক্রাইবার করে নিবা। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যাতে তোমাদের জন্য রেগুলার ক্লাস করিয়ে নিতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।